তোমাকে না বারণ করেছি? এভাবে দাঁড়িয়ে থাকবে না। আঙ্কেল আন্টি যদি দেখে তাহলে কি বলবেন? তোমার জন্য যদি বাসা ছাড়তে হয় তাহলে তোমার খবর আছে। আব্বু আম্মু কিছু বলবে না। আপনি বাইকের পিছনে ওঠেন, আমি আপনাকে আপনার অফিসের সামনে নামিয়ে দিব। আর আব্বুর দেখার প্রশ্নই আসে না, কারণ সে এখন দোকানে আর আম্মু বাসার ভিতরে। এমন ভাবে আমাকে নিয়ে যেতে বিরক্ত লাগে না? আমি আর তোমার সাথে যেতে পারবো না। আমার অফিসের লোকজন আমাকে অনেক কিছুই বলে, আর বাকি যে ভাড়াটিয়া গুলোও আছে ওরাও অনেক কিছু বলে। এতে আমার অনেক খারাপ লাগে। আর হয়তো এটা আন্টির কানেও চলে গেছে। লোকজনের কথায় কান দিলে চলে? পাছে লোকে কত কি বলে। এই যে আমাকে কত কি বলে, ঠিক আছে, বখাটে, তারপর ব্লা ব্লা, কিন্তু আমি কিছু মনে করি না। আমি কি জানি না যে তুমি মাঝে মধ্যে আঙ্কেলের কাছে উত্তম মধ্যম খাও? এত বড় হয়েও মার খেতে লজ্জা করে না? না, আমার তো মায়ের খেতে ভালোই লাগে। আচ্ছা, এত কথা না বলে বাইকের পিছনে ওঠেন। আহা, ওঠেন তো। নীলাঞ্জনা বাইকের পেছনে উঠতেই বাইক চালাতে লাগলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে চালাবে। তোমার পড়াশোনার কি খবর? পড়ো না, বন্ধু বান্ধবদের সাথে ঘুরেই বেড়াচ্ছ। যদি ঘুরে বেড়ানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই? না, টোটো কোম্পানির ম্যানেজার তুমি? পড়াশোনা ভাল লাগে না। বাবার টাকা পয়সা আছে তো, তাই এইসব পড়াশোনা চাকরি নিয়ে টেনশন নাই। তোমার জীবন মাইরি, নো চিন্তা ডু ফুর্তি। ঠিক ধরেছেন। আচ্ছা, আপনার অফিস কয়টায়? 9টায়। বেশি সময় নেই, আমাকে রেখে আসো। অফিস থেকে একটু দূরে নামিয়ে দিবা। আপনার যা মর্জি। কথা বলতে বলতে নীলাঞ্জনা আপুর অফিস থেকে একটু দূরে ওনাকে নামিয়ে দিলাম। নীলাঞ্জনা আপু চলে গেল। কি মেয়েরে বাবা, কখনো ধন্যবাদ দিল না, আর একবার ঘুরেও দেখলো না। আহা, আফসোস কি। দেখে যে এই মেয়ের প্রেমে পড়েছি আর ভালোবেসেছি। আসেন, পরিচিত হয়ে নেই। আমি আকাশ আহমেদ, নীল। আকাশ বলেই বাসায় ডাকে, আর নীল দামটা আর নীল নামটা অপশনাল। আর বাইরে বখাটে নামেই পরিচিত। বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট একটা বোন ছিল, কিন্তু অসুস্থতায় মারা যায় সেই ছোট্ট থাকতেই। মা গৃহিণী, আর বাবার ব্যবসা আছে। আর যেই মেয়েটাকে তার অফিসের কাছে নামিয়ে দিলাম সে আমাদের বাসার ভাড়াটিয়া। আমাদের বাসা 4 তলা, নিচতলায় আমরা, আর বাকি 3 তলায় ভাড়াটিয়া। আমি এবার অনার্স লাস্ট ইয়ারে, পড়াশোনা টেনে টুনে চলে, ওই ফুটানি বেশি আর কি। আর নীলাঞ্জনা আপু জব করে। মেয়েটা দেখতে বেশ মায়াবী, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। এই 7 মাস আগের কথা। ও মা গো, গেলাম গো। এই দেখে শুনে বের হতে পারেন না? চোখ থাকে কোথায় আপনার? সুন্দরী মেয়েদের দিকে। মাশাল্লাহ, সুবাহান আল্লাহ, কি সুন্দর। হোয়াট দ্য ফাউ কথা, ফালতু কোথাকার। হাই, আমি আকাশ আহমেদ, নীল। আর তুমি? আপনার নাম জেনে কি করব? আর আমার নাম আপনাকে কেন বলবো? এই যে মিস কটকটি, এত রেগে যাচ্ছেন কেন? আমি কি এমন বলেছি যে রেগে যাচ্ছেন? আপনার কথায় আমার সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থাকেন কোথায়? কোনো সমস্যা হয়েছে? এখানে কি করছেন? কোনোভাবে সাহায্য করতে পারি? এতক্ষণে লাইনের ভেতরে কথা বলছেন। আচ্ছা, মাহমুদ চৌধুরীর বাড়ি কোনটা? যেই বাসার সামনে দাঁড়িয়ে আছেন এটাই, কিন্তু ওনাকে কেন খুঁজছেন? এখানে কে বাড়ি ভাড়া দেওয়া হবে, তাই ওনার সাথে কথা বলতে এসেছি। ওনাকে কি আপনি চিনেন? ওনার কাছে একটু নিয়ে যাবেন। এইটুকু সাহায্য করলে আমি আপনাকে ক্ষমা করে দিব। আমি আবার অপরাধ কি করলাম যে ক্ষমার কথা আসছে? এই যে আমাকে ধাক্কা দিলেন, আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিব। আচ্ছা আসেন আমার সাথে। মেয়েটাকে সাথে নিয়ে দরজার সামনে এসে দেখি দরজা খোলাই আছে, তাই ভিতরে এসে বললাম আসেন। কারো বাসায় প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, সেই জ্ঞানটুকু নেই? আপনার পরিবার সেই শিক্ষাটুকু দেয়নি? বাসায় মনে হচ্ছে ঠিকমতো শিখায়নি এই ছেলে। কে তুমি? বাসায় এভাবে প্রবেশ করছো কেন? আর আপনি কে? আসসালামু আলাইকুম আন্টি, আমি নীলাঞ্জনা। বাসা ভাড়ার নিউজ শুনে এসেছি। আপনার কলিগ বলল এখানে বাসা ভাড়া দেওয়া হবে। ও একা না ফ্যামিলি সহ? জি আন্টি, আমি একা। ও, আমার হাজবেন্ড তো নেই, তাই কিছু বলতে পারছি না। পরিবার সহ থাকলে এই বিষয়ে কথা বলতে পারতাম, কিন্তু যেহেতু সিঙ্গেল তাই এই নিয়ে কিছু বলতে পারছি না। আরে মিসেস চৌধুরী, বাসা দিয়ে দেন। একটা ফ্ল্যাটে তো একটা কাপল ছাড়া থাকা যায় না, ওটাই দিয়ে দেন। সিঙ্গেল হয়েছে তো কি হয়েছে, ভাড়া দিতে পারলেই হলো।
এই ছেলে, কে তুমি? আর তোমার কথা শুনতে হবে কেন? দেখতে তো বখাটে মনে হচ্ছে। বদমাইশ ছেলে। সত্যি তো আপনি একটা অসভ্য। পারমিশন ছাড়া বসে গেছেন, আবার বাসার ভেতরেও ঢুকে গেলেন। আপনার পরিবার কি এইটুকু শিক্ষা দেয়নি? সত্যি বলতে আমাকে আমার পরিবার সঠিক শিক্ষা দিয়েছে, কিন্তু আমি এই রকম বকাটে হয়ে গেছি। বাবা মায়ের একমাত্র ছেলে, এই রকম হওয়া কি স্বাভাবিক কিছু না? তবে আমার নানির বিয়ে এত যে বজ্জাত, কথায় কথায় আমাকে বকাবকি করে, ঝাঁটা হাতে নিয়ে মারতে আসে। আপনার এইসব হাবি ঝাবি কথা বলা হয়ে থাকলে আপনি এখান থেকে যেতে পারেন। আপনাকে আর কিছু বলা লাগবে না। যান, যান এখান থেকে। বারে, কাজের বেলায় কাজই আর কাজ ফুরালেই পাজি। আচ্ছা ঠিক আছে, কথা বলেন আপনারা। আর নানার মেয়ে, বাসা ভাড়া দিয়ে দাও। আর সরি তখন কথা না শোনার জন্য। উপরের ওই ফ্ল্যাটে একটা ছোট ফ্যামিলি ছাড়া বেশি থাকতে পারবে না, ফিরিয়ে দিও না আবার। মানে? মানে হলো এই বখাটেটা আমারই ছেলে। আদর ভালোবাসা পেয়ে পেয়ে এমন হয়ে গেছে। সরি আন্টি, না আসলে মানে। আচ্ছা আসেন আমার সাথে, আমি রুম দেখাচ্ছি। পছন্দ হলে নেবেন, না হলে অন্য কোথাও দেখা। আম্মু নীলাঞ্জনা আপুকে রুম দেখাই, উনি পছন্দ করে এবং নিয়েও নেয়। তারপর ধীরে ধীরে ওনার সাথে বন্ধুত্ব করি। ফ্ল্যাটে আরও অনেকে পরিবার আছে, ওদের সুন্দরী সুন্দরী মেয়েও আছে, ওদের সাথেও জমি আড্ডা দেওয়া হয়। সব সময় না, মাঝে মধ্যে আর কি। কলেজে এলাম। কি রে হালার পুত, কি অবস্থা তোদের? আমার অবস্থা তো ভালো। তোর কি অবস্থা কাকা? কি রে, তোর সিনিয়র আপুকে আবার রাখতে গিয়েছিলে নাকি? কিন্তু বলতে পারছি না মনের কথা, তাই তো মনে এত ব্যথা। কিভাবে বলবো বল কথা? কেউ যদি একটু সাহায্য করতো। ছাতার মাথা। বাহ, কি দিলেও পুরো 2টা কিলো। বাজারে একটা ছিল, সেইটাই দিল। বলবি ওহে আমার সিনিয়র ক্রাশ, তুমি কি আমাকে ধরিয়ে দিবে ব্রাশ? তুমি কি হবে আমার রান্নাঘরের রানী? রাজি হয়ে যাও না মহারানী। দূর শালা, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজি হবে কিনা সেটাই ভাবছি। যদি রাজি না হয় তখন কি হবে? কি আর হবে, জোর করে আদায় করে নিবি। মুভির মতো পিস্তল ঠেকিয়ে বলবি, বল তুই আমাকে ভালোবাসিস নাকি, না হলে তোকে মেরে ফেলবো। তোর থেকে যে ভালো আইডিয়া বের হবে না সেটা জানি। এই সিমো, এদিকে এসো, তোমার থেকে একটা কথা জানতে চাই। আমাকে ডাকলেন ভাইয়া? আমাকে? আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জানি আপনিও আমাকে পছন্দ করেন, লজ্জা না পেয়ে বলে দিলেই তো পারেন। আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি আপনার মুখ থেকে ভালোবাসি কথা শোনার জন্য। ওর কথা শুনে ভূত দেখার মতো তাকিয়ে আছি। এই পিচ্চি, তোমার বয়স কত? নাক টিপলে এখনো দুধ পড়বে, আর আমি তোমাকে ভালোবাসবো? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে কে বড় আর কে ছোট। সে যাই হোক, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। চুপ ফাজিল মেয়ে। আচ্ছা, একটা মেয়েকে ইমপ্রেস করতে কি কি করতে হবে? কিভাবে প্রপোজ করলে রাজি হয়ে যাবে? আপনাকে এত পরিশ্রম করা লাগবে না। আমি এমনিতেই এক পায়ে খাড়া হয়ে আছি, কোনো কাঠ খড় পোড়ানো লাগবে না। আচ্ছা তুমি যাও, তোমাকে দিয়ে হবে না। আরে না না, বলেন কি বলবেন? আচ্ছা, আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না। আমার প্রস্তাবে মেয়েটা রাজি হবে কিনা তাও জানি না। এখন কিভাবে বললে মেয়েটা রাজি হবে বলো? হায় আল্লাহ, এটা শোনার আগে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম না কেন? আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমার থেকে পরামর্শ চাইছেন কিভাবে অন্য মেয়েকে প্রপোজ করলে রাজি হবে? ওই ডাইনিরা কে শুনি? তুই কার থেকে কি জানতে চাস? এই মেয়ে, তুমি যাও, তোমাকে দিয়ে হবে না। যাব না? আপনি কি হ্যাঁ যে আপনার কথা শুনতে হবে? আর আমি আপনাকে সত্যিই ভালোবাসি। এখন তুই বল, কি বলবি? কোথা থেকে যে পাগল ছাগল আসছে। আপনি পাগল, আপনার বউ পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। সিমু তুমি যাও। আমি আপনাকে অভিশাপ দিয়ে গেলাম, যেন আপনার কপালে দজ্জাল বউ জোটে উঠতে বসতে যেন ছাড়ার বাড়ি দেয়, শয়তান বেড়া। আচ্ছা যাও। সিমু নাদিমকে অভিশাপ দিতে দিতে চলে গেল। বন্ধুরা বসে গল্প করতে লাগলাম। আচ্ছা, ওই ছেলে তোমাকে ড্রপ করে দেয়নি? আজকে দেখলাম না তো ওই ছেলেকে। আরে না, তেমন কিছু না। আমার মনে হয় ওই ছেলে তোমাকে ভালোবাসে। তুমি হয়তো না ভালোবাসো, কিন্তু ওই ছেলে তোমাকে ভালোবাসে। আর আমার তো মনে হয় তুমিও ওই ছেলেকে ভালোবাসো। ওই ছেলে আমার থেকে 2-3 বছরের ছোট হবে। এটা কোনো ব্যাপার হলো?
তুমিও যে ওই ছেলেকে পছন্দ করো সেটা ভালো করেই বুঝতে পারছি। তুমি হয়তো এখন মিথ্যা বলতে পারো, কিন্তু তুমি ওই ছেলেকে ভালোবাসো, এটা নিশ্চিত। আরে না না, আমি ওই ছেলেকে পছন্দ করি না, ভালোবাসা তো দূরের কথা। তা তো বুঝতেই পারছি। সে যাই হোক, ছেলেটা তো দেখতে খারাপ না, প্রেম তো করতেই পারো। এত দামি যখন বাইক আছে তখন তো মনে হচ্ছে বেশ টাকা পয়সাওয়ালা মনে হয়। অনেক টাকা পয়সাওয়ালা। এখন কাজে মন দি। ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বিকেলে বাসায় এলাম। এসে ফ্রেশ হয়ে ছাদে এলাম। নীলাঞ্জনা এখনো অফিস থেকে আসেনি মনে হয়। দেখলাম তো ওর ফ্ল্যাটে তালা ঝুলানো আছে, তার মানে এখনো আসেনি। কি ব্যাপার ভাইয়া, একা একা বসে আছেন যে? বিয়ে করেছি কি যে বউ নিয়ে বসে থাকবো? আরে না, তেমন না। আমি ভাবলাম হয়তো নীলাঞ্জনা আপু থাকবে। আচ্ছা, আপনাদের ভিতরে কি কোনো সম্পর্ক আছে? তুই জেনে কি করবি রে? আর তোকে একটা মেয়ের সাথে দেখলাম ফুচকা খাচ্ছিলি, মেয়েটা কে? তোর গার্লফ্রেন্ড? এই বয়সে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছিস? আমি কি ছোট? এবার 9-এ পড়ি। এখন এর সব তো তোর থেকে ছোট থাকতেই পেকে যাচ্ছে। তো কয়টা গার্লফ্রেন্ড আছে শুনি? আরে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ওটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড। মিথ্যা বলিস কি জন্য? আমি তো শুধু তোকে আর ওই মেয়েকে দেখেছি, দ্বিতীয় কোনো ছেলেকে তো দেখলাম না। আর তুই এটা ওটা যেটা বলেই ভুল বোঝাস না কেন? তোর আব্বুকে বিষয়টা বলতে হবে দেখছি। এই না 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 ভাইয়া, এটা ভুলেও করবেন না। আমি আপনাকে কিছুই জিজ্ঞেস করব না, কিন্তু আপনি এইসব আব্বুকে বলিয়েন না প্লিজ। আচ্ছা যা বলবো না, কিন্তু ছোট ভাই কোনো মেয়ের ভালোবাসায় এতই ডুবে যাস না যে পরে আবার বালিশ ধরে কান্না করিস। মেসেঞ্জারে ঢুকে নীলাঞ্জনাকে মেসেজ দিলাম, কোথায় আছেন? একটু পরে রিপ্লাই দিল, অফিসে আছি আর বসে আরো কাজ বাড়িয়ে দিয়ে গেল। থুর, জীবনটাই বেদনার। আজকে বাসায় ফিরতে বেশ দেরি হয়ে যাবে। কতক্ষণ দেরি হবে? আরো ঘন্টা দুয়েক। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজে মন দেন। আর একটু ছাদে বসে থেকে নিচে এলাম। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ আম্মু বলো। তোরা নীলাঞ্জনার মধ্যে কি শুধু বন্ধুত্ব নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে ভেবে নিস না যে মেনে নিব। তোর সব কিছু মেনে নিব এটা মনে করিস না। নীলাঞ্জনা কি দেখতে খারাপ? কত সুন্দর, কত কিউট। তো কি হয়েছে? সুন্দর আর কিউট দেখলেই হয়ে যায় না? আমি তোকে বলে দিচ্ছি, এই মেয়েকে আমরা মেনে নিব না। দেখা যাবে মেনে নিবা কি নিবা না। আমি এখন বাইরে গেলাম বলেই বাইরে চলে আসি। সন্ধ্যায় চল আজকে পিকনিক করি, আরো কয়েকজনকে ডেকেছে, তাহলে জমবে মজা। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় ফোন দিয়ে বলে দিচ্ছি। তারপর যেই ভাবা সেই কাজ, শুরু হলো আয়োজন। রাতে এই যে মিস্টার বখাটে, কোথায় আছেন আপনি? এই তো বন্ধুরা মিলে পিকনিক করছি। আচ্ছা, পিকনিক খাও তাহলে, কিন্তু একা একা পিকনিক খাচ্ছ, এটা ঠিক না। কেন, বললে কি আসতেন নাকি? জানি আসবেন না তাই বলিও নি। এটা তো আমার গ্রাম না যে বাইরে বের হব। রাতে বের হওয়া বন্ধ। তোমার আব্বু যেই রুলস করে রেখেছেন। এই যে লাভার বয়, এইসব প্রেম প্রীতির আলাপ বাদ দিয়ে খেতে আসেন। খাবার রেডি করো তারপর বল। আর বাইম মাছ এখনো তো খাবার রেডি হয়নি। খাবার হাতে আরো অনেক দেরি, মানে তোদের সহ্য হচ্ছে না। আচ্ছা কাজ করো, সকালে কথা হবে, বাই। নীলাঞ্জনা ফোন রেখে দিল। তারপর পিকনিক শেষ করে আস্তে আস্তে রাত 1টা বেজে গেল। এসে কলিং বেল দিচ্ছি, কিন্তু কেউ এসে দরজা খুলছে না। জানি এমন কিছুই হবে, চুপ করে দাঁড়িয়ে আছি। তখন আম্মু দরজা খুলে দিয়ে বলল, বাসায় আসার কি প্রয়োজন ছিল? বাড়ি থেকে যেতি। কতদিন যে এর জ্বালা সহ্য করতে হবে আল্লাহই ভালো জানে। যতদিন বেঁচে আছো ততদিন। এরপর এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম ভাঙে সকাল 9টায়। ফোন হাতে নিয়ে দেখি নীলাঞ্জনা কয়েকটা ফোন দিয়েছে। এখন তো অফিসে পৌঁছে গেছে, এখন ফোন দিয়ে লাভ নেই, তাই মেসেজ দিলাম, গুড মর্নিং ইয়ার। রাতে ঘুমাতে দেরি হবার কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে। তারপর অমনভাবে আরেকটু পড়ে থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। নাস্তা শেষ করে কলেজে চলে আসি। বন্ধু আমার দারুণ টিকটকার। এই ভাতিজা, তোর মায়ের কি খবর রে? শালাহ মন্দি, জায়গা মতো লাতি দিব। আচ্ছা বন্ধু, আর কয়দিন পর পরীক্ষা? সেটা তুই জেনে কি করবে? পড়ি তো বসবি না, তাই না? তাও একটা কথা। হাই, আসসালামু আলাইকুম। ভাইয়া, কি অবস্থা আপনার? এই কি বললি তুই? দাঁড়া, খালামণিকে বলতে দে। আমিও বলে দেব, তুমি প্রেম করো, তাও আবার 3টা মেয়ের সাথে।
কানে নিচে এমনভাবে বাজাবো যে বিটিভির মতো ঝিঝির করবে। আচ্ছা ভাই, কত তোর খালাতো বোন আমার পিছনে পড়লো কেন? এত ফাজিল কেন? ও সালাম দিল না প্রপোজ করলো? আর গতকালের কথা তো বলতেই ভুলে গেছি, সরাসরি আমাকে প্রপোজ করে দিল। তুইও কম নাকি শালা? তোর জন্য তো এত বিগড়ে গেছে। আর শিমু, তুই জানিস না আকাশের গার্লফ্রেন্ড আছে? শুনেছি গতকাল। তবে ভাইয়া, ফুটবল মাঠে প্লেয়ার থাকে তো অনেক, কিন্তু গোল যেই দিতে পারবে তার। আর ওই মেয়ের সাথে আকাশের সাথে কোনো রিলেশন নেই, এখনো নাকি প্রপোজ করেনি। এই মেয়ে, আমি তোমার থেকে বড় না ছোট? নাম ধরে ডাকো কেন? ভাইয়া বলে ডাকো। ক্রাশকে কি কেউ ভাইয়া বলে ডাকে? আমার যদি উঠা লাগে তাহলে তোর এই সুন্দর চুল আর সুন্দর থাকবে না। দেখ ভাইয়া, আমার দিকে নজর দিবি না, এইসব আকাশ নজর দেবে। আমি শুধু তার আর কারো না। ভাই, তুই কিছু কি বলবি না আমি উঠে এটার ব্যবস্থা করব? আচ্ছা, কি করবেন আমার সাথে? দেখেন, আমি ওই রকম মেয়ে না। তোর তো আজকে হচ্ছে, ওখান থেকে একদম পালাবি না। আমি উঠতেই সিমু চলে গেল। এ কোন ঝামেলায় পড়লাম রে ভাই? এ একদম পাগল হয়ে গেছে। ভালোভাবে বুঝিয়ে দিবি, তাহলে হয়ে যাবে। ঠিক বলেছিস, এবার আসলে ভালোভাবে বলে দিব। আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে দেখি বিকাল 5:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম, দেখি নীলাঞ্জনা এখনো আসেনি। আজকেও দেরি করছে। ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না, তাই একটা টেক্সট দিলাম। আজকেও দেরি, ঘটনা কি ম্যাম? সত্যি কি অফিসে আছেন না কারোর সাথে ডেটিং আছেন? কোনো রিপ্লাই নাই। ধুর, ভাল লাগে না, সকাল থেকে কথা হয়নি। কিছুক্ষণ পরে রিপ্লাই এলো। আরে না, কি যে বলো না, আমার সাথে আবার ডেটিংয়ে যাবে? অফিসে আছি। মনে হচ্ছে ডেটিংয়ে গেছেন, একটা সেলফি তুলে দেন তো দেখি। আরে সত্যি আমি অফিসে আছি। এই তো কাজ শেষের পথে, আধা ঘন্টা পরে আমাকে রিসিভ করতে আসিও তো। আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ বসে থেকে চলে আসি বাসায়। এসে বাইকের চাবি নিয়ে চলে আসি নীলাঞ্জনার অফিসের সামনে। একটু দাঁড়াতেই নীলাঞ্জনা এলো, এসে বাইকের পিছনে উঠে বসলো। আহ, অশান্ত মনটা শান্ত হলো। মিস নীলাঞ্জনা, আপনি হয়তো নিজেও জানেন না আপনি আমার কতটা আপন। আপনি আমার ভালো থাকার কারণ, আমার উত্তাল মনকে শান্ত করার কারণ। ওখান থেকে একটা ফুচকাওয়ালার কাছে এসে বাইক থামালাম। নামেন। আমার কথা শুনে নেমে চেয়ারে বসলো। আমিও নেমে চেয়ারে বসে 2 প্লেট ফুচকা অর্ডার দিলাম। একটু পরে ফুচকাওয়ালা ফুচকা দিলে খেতে লাগলাম। কয় প্লেট ফুচকা খেতে পারবেন? হয়তো 3 প্লেট পারবো, কিন্তু তুমি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখতে ইচ্ছে হলো তাই। গতকাল আপনাকে দেখেছি, তারপর আর দেখা হয়নি। আমাকে এমন ভাবে দেখার কি আছে? আর এইসব এমন কাউকে বলো যে তোমাকে তোমার ফ্লার্টিং এর রিপ্লাই দিবে। আমি তো তাকেই বলেছি। আমার কথা বলিনি তো। আমি বলেছি তোমার গার্লফ্রেন্ডকে বলো। গার্লফ্রেন্ড নেই তো, তবে ক্রাশ খেয়ে আছি একজনের উপর। দেখতে মাশাআল্লাহ, টানা টানা 2টি চোখ। তার চোখ দুটো যেন গভীর সমুদ্রের মতো, যেখানে ডুবে যেতে ইচ্ছে করে। তার চুলগুলো যেন কালো মেঘের মতো মসৃণ আর মোহনীয়। তার উপস্থিতি আমাকে আনন্দিত করে তোলে, আমাকে ব্যাকুল করে তোলে। আর তার হাসি মুহূর্তেই মন ভালো করে দেয়। এগুলো একটু বেশি বেশি হয়ে গেল না? বেশি কেন হতে যাবে? আমার কাছে সে কেমন সেটা বলেছি। বুঝতে পারছি। তো কে সেই মেয়েটা? তোমার কলেজে না তোমার ক্লাসমেট? সেটা জেনে কি হবে আঙ্কেল? আরেক প্লেট দিয়েন। মেয়েটা কি জানে তুমি তাকে ভালোবাসো? মেয়েটাকে বলেছো যে তুমি তাকে ভালোবাসো? মেয়েটা জানে আমি তাকে পছন্দ করি। ভালোবাসি কথাটা বলতে পারি না, কেমন ভয় ভয় লাগে। ভয় না করে বলে দিলেই পারো। ভয়কে জয় করতে শিখো। বলবো সময় হলেই। ফুচকা খাওয়া শেষ করে বাসায় চলে আসি। নীলাঞ্জনা নেমে চলে গেল, আমি গ্যারেজে বাইক রেখে বাসার ভিতরে চলে আসি। কিভাবে যে বলবো ভালোবাসি বুঝতে পারছি না, কোনো কিছুই মাথায় আসছে না। আচ্ছা, নীলাঞ্জনা কি আমাকে পছন্দ করে? কে জানি। তোকে কিন্তু বারণ করেছি ওই মেয়ের সাথে না ঘুরতে। আজকে তোর আব্বু তোদের দেখেছে। তো কি হয়েছে? আমি এসব নিয়ে ভাবি। নম্র যদি ওই মেয়েকে বাসা ছানে করেছো তো ভালো কিছু। তাই না? কি করবি তুই? মার চিনিস তুই? আমি কিছু বললাম না, রুমে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাছে যেই জন্য আসা আমার কানে আসছে, এবং আজকে তোমাকে আমার ছেলের সাথেও দেখলাম।
তোমাকে আমার ছেলের বউ হিসেবে কখনো মেনে নিব না। তোমাকে কোনো হুমকি দিতে আসিনি, আমি শুধু বলতে এসেছি তুমি আমার ছেলেকে এড়িয়ে চলো, আর যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাও। আশা করি আমার কথা তুমি বুঝতে পারছো। আর তুমি আমার ছেলের সাথে যোগাযোগ করিও না। জি আঙ্কেল, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে অন্য কোথাও বাসা খুঁজে নাও। শুধু তোমাকে দোষারোপ করলে ভুল হবে। আমার ছেলেরই দোষ বেশি। তোমাকে বলে তুমি শুনবে, কিন্তু আমার ছেলেকে বলে শুনবে না। আকাশকে হাজার বোঝালো বুঝবে না। আমরা চাই তুমি আমার ছেলের থেকে দূরে দূরে থাকো এবং যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে দাও। আর আমরা যে তোমার কাছে এসেছিলাম যেন না বলো। আব্বু আর আম্মু চলে আসে। নীলাঞ্জনা চুপ করে চেয়ারে বসে পড়ে। জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি। চেয়েও নিজেকে ধরে রাখতে পারিনি। আমি বারবার বুঝিয়েছি যে আকাশের সাথে মিশবো না, কথা বলবো না, কিন্তু মনকে ধরে রাখতে পারিনি। আমি এখন কি করব? আমি যে এখন আকাশকে ভালোবাসি, আকাশকে ছাড়া আমি থাকতে পারবো না। অনেক কষ্ট হবে। কি করব এখন? ওর সাথে সময় কাটাতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। এখন কি করব আমি? রাতে নীলাঞ্জনাকে টেক্সট দিলাম কিন্তু মেসেজ গেল না। বুঝলাম না ওনার আবার কি হলো। ফোন দিলাম কিন্তু ফোন গেল না। সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। কিন্তু কেন? এখন ওনার বাসায় যাওয়া উচিত হবে না, কেউ ভালো চোখে দেখবে না। সকালে দেখব কি হয়েছে। দূর চাই, এই মেয়ে কি যে করে বুঝি না। তারপর ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলাঞ্জনা বাসার সামনে এলাম। দেখি তালা দেওয়া আছে। এত তাড়াতাড়ি কোথায় গেল? এখন সকাল 7টা বাজে। এত তাড়াতাড়ি অফিসে চলে গেছে? আচ্ছা, আব্বু অথবা আম্মু কিছু বলেনি তো? ওখান থেকে এসে ফোন হাতে নিয়ে নীলাঞ্জনাকে ফোন দিলাম, মেসেজ দিলাম, কিন্তু কোনো রেসপন্স নেই। অন্য নাম্বার থেকে ফোন দিলাম, কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। রিসিভ করতেই বললাম, কোথায় আছেন আপনি? এত তাড়াতাড়ি তো আপনার অফিসে যাবার কথা না। আমাকে ফোন না দিলেই এখন ভালো হবে। আমি একটু ব্যস্ত আছি আর বাইরে আছি। কি হয়েছে আপনার? আপনি কোনো প্রবলেমে আছেন? আমাকে বলেন, তেমন কিছু হলে সাহায্য করার চেষ্টা করতে পারি। আমার সাথে কথা বলা অফ করে সাহায্য করতে পারো। আমাকে আর বিরক্ত না করে সাহায্য করতে পারো। আমি চাই না তুমি আমার সাথে কথা বলো। আমাকে ফোন দাও, আমার সামনে আসো। কি হয়েছে আপনার? আপনি এমনভাবে কথা বলছেন কেন? আর কোথায় আছেন আপনি? আমাকে লোকেশন দেন, আমি আপনার সাথে সোজাসুজি কথা বলবো। আমাকে লোকেশন দেন। তেমন কিছু হয়নি, আর আমার লোকেশন জানার প্রয়োজন নেই। আমি চাই তুমি আমার থেকে দূরে দূরে থাকো। আব্বু আম্মু আপনাকে বকেছে তাই না? বা আপনাকে বাসা ছেড়ে চলে যেতে বলেছে তাই না? আঙ্কেল আন্টি কিছু বলেনি। আমার বিয়ে ঠিক করে ফেলেছি, আমাকে বাসায় যেতে হবে, তাই আমি তোমার থেকে দূরে থাকতে চাইছি। আপনি কোথায় আছেন এখন আমাকে বলেন। আপনি হঠাৎ করে এমন কথা বলছেন কেন? আমি কিছু করেছি? আপনি মজা করছেন তাই না? না, আমি কোনো মজা করছি না। আমি যা বলছি সত্যি বলছি। জি বুঝলাম, কিন্তু আপনি কান্না করছেন কেন? আর কোনো প্রবলেম হয়েছে? আমার কিন্তু মোটেও ভালো লাগছে না এইসব। নীলাঞ্জনা আর কিছু না বলে ফোন কেটে দিয়েছে। আবার ফোন দিলাম কিন্তু বন্ধ বলছে। বিছানায় শুয়ে পড়লাম, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। এমনভাবে সব কিছু শেষ হয়ে গেল। আমি কিভাবে থাকবো এখন? এই বিয়ে যে কোনো উপায়ে আটকাতে হবে, কিন্তু উনি আছেন কোথায়? চোখের পানি মুছে বাইক নিয়ে বের হলাম। আমি এখন কি করব? আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা অনেক ব্যথা করছে। কিভাবে থাকবো আমি? আমি তো আমার তো এমনি দম বন্ধ হয়ে আসছে। যেখানে যেখানে যেতে পারে সবখানে খুঁজে দেখলাম কিন্তু কোথাও পেলাম না। আল্লাহ, এমন কেন হলো? নিরাশ হয়ে বাসায় এলাম। কোথায় গেছিলি? কোথাও না। তোমরা কি নীলাঞ্জনাকে কিছু বলেছো? না তো, আমরা আবার কি করব? ও আচ্ছা, নাস্তা দাও। খেয়ে এসে রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? এমন হলো কেন? আমার চাওয়াটা কি ভুল ছিল? আমার অপরাধ কি? আমার সাথে কেন এমন করছে? কি হয়েছে তোমার? এমন চোখ লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে অনেক কান্না করেছো। কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু হয়নি। ভাবছি ছুটি নিয়ে বাসায় যাব। আকাশের সাথে কিছু হয়েছে? বা ওর আব্বু আম্মু তোমাকে কিছু বলেছে? বা তোমার বাসার লোকজন কিছু বলেছে?
আকাশের আব্বু আম্মু ওদের বাসা ছেড়ে দিতে বলেছে, আর বলেছে যেন আমি ওর থেকে দূরে দূরে থাকি। ওনার ওনার ছেলের বউ হিসেবে কখনো মেনে নেবে না আমাকে। আকাশ কি জানে? না, জানে না। আর আকাশকে বলতে বারণ করেছে যেন এই সব কিছু না বলি। আকাশকে বলতে পারো, দেখো আকাশ কি বলে। আমি চাই না ঝামেলা বাঁধাতে, তাই বলে দিয়েছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে। এটা কি ঠিক করছো? ছেলেটাকে এমনভাবে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে? আর পছন্দের জিনিসগুলো জোর করে নিতে হয়, প্রয়োজনে কেড়ে নিতে হয়। যেখানে ওর আব্বু আম্মু আমাকে পছন্দ করে না, সেহেতু সংসার জীবনে অশান্তি ছাড়া আর কিছুই থাকবে না। সবকিছু পেতে নেই, কিছু পছন্দের আর প্রিয় জিনিস দূরে রাখাই ভালো। তাহলে আর কি বলবো? তাহলে ওই বাসা ছেড়ে অন্য কোথাও বাসা দেখো, চোখের সামনে দেখলে বেশি কষ্ট পাবা। সারাদিন ওনাকে ফোনে পাইনি, বিকালে ওনার অফিসের সামনে দাঁড়িয়ে আছি। বেশ অনেকক্ষণ থেকে দোকানে বসে আছি, কিন্তু বের হচ্ছে না। বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে আসতেই আমি গিয়ে হাত ধরে এক সাইডে টেনে নিয়ে এলাম। কি হয়েছে আপনার? হঠাৎ করে এইসব কি? আমার হাত ছাড়ো। আগে বলতে হবে এমন করছেন কেন? আর আপনি বিয়ে করতে পারেন না? আমার হাত ছাড়তে বলেছি। আগে বলেন এমন করছেন কেন? আমি আপনাকে কোথাও যেতে দিব না, আমি আপনাকে অন্য কারো হতে দিব না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে না পেলে আমি মরে যাব কসম। আপনি এইসব বলছেন তাতেই আমার দম বন্ধ হয়ে আসছে। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমি হয়তো মরেই যাব। ঠাস। বলছি না হাত ছাড়ো। অসভ্যের মতো একটা মেয়ের হাত ধরে রেখেছে, আর কখনো আমার সামনে আসবে না। কেন আসবো না? শতবার আসবো, 1000 বার আসবো। নীলাঞ্জনা চলে গেল, আমি দাঁড়িয়ে থাকলাম। এমন কেন করছে? আমাকে কেন সব কিছু ভালোভাবে বলছে না? বাইকে উঠে বাসায় এসে নীলাঞ্জনার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভিতরে আসতে যাব, তখন ওনার সামনে দাঁড়ালাম। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? এখানে কোনো সিনক্রেট করবা না। আপনি বাসায় ফোন করে বলে দেন যে এই বিয়ে করবেন না, অথবা আপনার ফ্যামিলির কারো নাম্বার দেন, আমি বলছি আপনি এই বিয়েতে রাজি না। এই বিয়ে আমার পছন্দ অনুযায়ী হচ্ছে, তো বারণ করব কেন? কোনো প্রশ্নই আসে না। প্লিজ বারণ করে দেন, আমি আপনাকে ভালোবাসি, কেন বুঝেন না আপনি? আমি তোমাকে বন্ধু ছাড়া কিছুই ভাবিনি, আর আমি কিছু বুঝতেও চাইছি না, কারণ সামনে আমার বিয়ে। দয়া করে আমাকে ডিস্টার্ব করবা না, হাত জোর করছি। আমি আর কিছু বললাম না, ওনার সামনে থেকে সরে গেলাম। বাসার ভিতরে এসে রুমে এসে চুপচাপ বসে আছি। হ্যাঁ আপু বল, কি অবস্থা তোর? আগামীকাল বাসায় চলে আসবো, আর জব ছেড়ে দিয়েছি। কেন জব ছাড়লি কেন? জেদ করে গেলি জব করবি বলে এখন ছেড়ে দিলি? ছুটি চাইছিলাম কিন্তু দিল না, তাই রাগ করে চাকরি ছেড়ে দিয়েছি। আব্বুর স্কুলের টিচার হওয়ার জন্য আপিল করব। আচ্ছা তো ঠিক আছে, তাহলে সাবধানে আয়। আব্বুকে সকাল থেকেই জ্বর, শরীরটাও একটু খারাপ। আশ্চর্য, ফোন দে কথা বলি। বেশ কিছুক্ষণ পরে উঠে নীলাঞ্জনা বাসার সামনে এসে দরজায় নক দিলাম। দরজা খুলেন। আমি দরজা খুলতে পারবো না, যা বলার এভাবে বলো। আমি চাই না এত রাতে তুমি আমার বাসায় আসো আর বাকি সবাই খারাপ কিছু ভাবুক। আশা করি তুমি আমাকে মানুষের চোখে খারাপ বানাবে না। এমনিতেই বাঁকা নজরে দেখে, তখন আরো খারাপ ভাবে দেখবে। জি বুঝলাম, তাহলে বলেন আগামীকাল সকালে আমার সাথে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার বাসার সামনে থেকে যাও। আচ্ছা ঠিক আছে। ওনার বাসার সামনে থেকে চলে এলাম। রাতটা কিভাবে যে পার হবে বুঝতে পারছি না। রাত 2টা বাজে, কিন্তু চোখে ঘুম নেই। থেকে থেকে চোখ দিয়ে পানি বের হয়েছে। বুকের ভিতর কেমন একটা যন্ত্রণা হচ্ছে, অনেক ব্যথা হচ্ছে, যেই ব্যথা সহ্য করতে পারছি না। কিন্তু এর ভেতর কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে আন্টি এই নেন বাসার চাবি, আর এই মাসের টাকা। তুমি কি বাসা ছেড়ে দিচ্ছ? এর ভেতর বাসাও খুঁজে পেয়ে গেছো? জি, যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি, আর বাকিগুলো থেকে গেছে। আচ্ছা ঠিক আছে। নীলাঞ্জনার কিছু বলল না, চলে গেল। পিছনে ফিরে একবার তাকিয়ে রিক্সা দেখে উঠে গেল। আমাকে মাফ করে দিও, আমিও তোমাকে তোমার মতো করে চেয়েছি, কিন্তু উপরওয়ালা মনে হয় সেটাই রাজি না। আমিও তোমাকে খুব খুব ভালোবাসি, কিন্তু বলতে পারলাম না। এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে, তোমাকে আর কখনো দেখতে পাবো না।
তোমার সাথে ঘোরাঘুরি, ফাজলামি, হাসি তামাশা এগুলো অনেক মিস করব। আমি তোমাকে থাপ্পড় দেওয়ার জন্য সরি ইয়ার। ঘুম ভাঙতেই দেখি 10টা বাজে। নিজের উপর অনেক রাগ হলো, তাই জোরে করে বিছানায় একটা মারলাম। ধুরবাল, আবারও অফিসে চলে গেছে। ইচ্ছে করছে নিজের গালে নিজেই কয়েকটা থাপ্পড় দেই। সকালে অ্যালার্ম দিয়ে কি জন্য ঘুমাইনি, ওনার নাম্বারে ফোন দিলাম কয়েকটা, কিন্তু বন্ধ বলছে। এখনো ব্লক থেকে উঠাইনি। ইচ্ছে করে এই মেয়েকে কয়েকটা থাপ্পড় দেই, কিন্তু মারতে কি পারবো? কোথায় রে হালার পুত? গতকাল কলেজে আসলি না, দেখা করলি না, ফোনও রিসিভ করলি না, কি হয়েছে তোর? পরে বলবো, এখন ফোন রাখতো, ভালো লাগে না। ফোন কেটে চুপচাপ বসে থাকলাম। কি হয়েছে তোর? গতকাল থেকে এমন করছিস কেন? কিছু হয়নি। আর এখন তুমি যাও তো, আমার মন হবে তখন উঠে খাবার খাবো। কি হয়েছে আমাকে বল। তুমি জেনেও কিছু করতে পারবা না। আমাকে কিছু না বলে গিয়ে তুমি তোমার কাজ করো। তোদের বাপ ছেলের মতিগতি বুঝি না, যা খুশি কর তুই। দিনটা বার হয়ে গেল, কিন্তু নীলাঞ্জনা বাসায় ফিরল না। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, কিন্তু তাও এলো না। আম্মুর কাছে গিয়ে বললাম, নীলাঞ্জনা কি বাসা ছেড়ে দিয়েছে? সকালে বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? আমি কিভাবে বলবো? ও আচ্ছা। রুমে চলে এলাম। এসে টাকা নিয়ে আবার বাইক নিয়ে এসে বাজারে এলাম। তারপর নতুন একটা সিম কার্ড উঠিয়ে নীলাঞ্জনার নাম্বারে ফোন দিলাম। কয়েকবার ফোন দিলাম, কিন্তু রিপিট করে। আপুকে ফোন দিচ্ছে। সেফ নাম্বার না আননোন নাম্বার? আননোন নাম্বার। কয়েকবার ফোন দিয়েছে, রিসিভ করব? না, প্রয়োজন নেই, হয়তো রং নাম্বার। আপু, তোর বিষয়টা আমি এখনো ক্লিয়ার হতে পারলাম না। এমনভাবে চাকরি ছেড়ে চলে এলি, তোর চেহারা এমন যেন মনে হচ্ছে অনেক কান্না করেছিস। তোকে বলেছে তেমন কিছু না, এখন আমাকে বিরক্ত না করে রেস্ট নিতে দে। কয়েকটা মেসেজ দিলাম, কিন্তু কোনো রেসপন্স নেই। ফোনটা বেজে উঠলো, মনটা আনন্দে ভরে গেল, কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। ফোনটা রিসিভ করে বললাম, বল। কিরে, তোর কি হয়েছে? দুদিন থেকে তোর কোনো খোঁজ খবর নেই। কোথায় আছিস? বাসায় আছিস? তুই কোথায় আছিস? বাজারে এসেছিলাম। আন্ন, তুই বাসা থেকে বের হ, আমি তোকে রিসিভ করছি। ফোন কেটে দিয়ে নাদিমের বাসার সামনে আসতেই দেখি নাদিম দাঁড়িয়ে আছে। নাদিম বাইকে উঠতেই চলে এলাম, যেখানে আড্ডা দিই সেখানে। কি হয়েছে তোর? কি হয়েছে সব কিছু বললাম। আমি এখন কি করব বুঝতে পারছি না, এখন কোথায় আছে সেটাও জানি না। আগামীকাল থেকে আমরা সবাই খোঁজা শুরু করব, আর কাউকে ওনার অফিসের সামনে নজর রাখতে বলিস। দেখি উনি কখনো অফিসে আসে আর কখন অফিস থেকে বের হয়। মন খারাপ করিস না, আমরা খুঁজছি। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় আসতেই, তোর পড়াশোনা নেই? কোথায় ছিলি এতক্ষণ? কিছু না বলে রুমে এসে ওয়াশরুমে এলাম। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখি দুদিনে চেহারার কি অবস্থা হয়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে রুমে এলাম। বসে বসে ফেসবুকে ভিডিও দেখছি, তখন আম্মু এসে, খাবি কখন? আসছি, তুমি যাও। কিন্তু চেহারার এমন অবস্থা কেন? রাতে ঠিক মতো ঘুমাস না? তুই কি কোনো কিছু নিয়ে চিন্তা করছিস? কিছু হয়নি, তুমি তোমার কাজে যাও। বলবি তুই? নিজেকে এমন করে রাখার তো মানে হয় না। তুমি সেটা ভালো করে জানো কেন এমন অবস্থা। এখন কথা না বলে তুমি গিয়ে তোমার কাজ করো। আম্মু চলে গেল, আমি চুপচাপ বসে থেকে একটু পরে যেতে এলাম। কি হয়েছে তোর? আম্মু বলেছে তুই নাকি রুম থেকে বের হোস না, সব সময় শুয়ে থাকিস, বাইরেও যাস না, আর বের হলেও কিছু না বলে কোথায় চলে যাচ্ছিস? তেমন কিছু না, এমনি ভালো লাগে না। আর কোনো কথা হলো না, খেয়ে চলে এলাম রুমে। দুদিন গেল, কিন্তু নীলাঞ্জনার কোনো খোঁজ পাওয়া গেল না। অফিসেও আসে না, ফোনও বন্ধ, ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভেট। বন্ধুদের ফোন থেকে ফোন দিয়েছে, কিন্তু বন্ধ বলেছে। আচ্ছা, বাসায় চলে গেছে কি? হতে পারো না, হলে অফিসে তো উনি যেতেন। আচ্ছা, ওনার বাসা কোথায়? ওনার বাসার ঠিকানা জানিস? নাতবে একটুকু শুনেছিলাম যে ওনার বাসা রাজশাহীতে, কিন্তু রাজশাহী কোথায় সেটা জানি না। আর কিছু করার নেই, ওনার বাসা কোথায় জানলেও তাও হতো, কিন্তু সেটা তো জানিস না। এমনভাবে হারিয়ে ফেললাম, কেন এমন হলো? উনি তো আমার কথা শুনলেন না, উনি তো বিয়েটা ভেঙে দিতে পারতেন। উনি কেন এমন করতেন শুনি? উনি কি তোকে ভালোবাসতো? তোদের মাঝে তো কোনো রিলেশন ছিল না, তাই না?
এখন তোর মুভ অন করা ছাড়া আর কিছুই করার নাই। তুই মুভ অন কর দোস্ত, তোকে এমনভাবে দেখতে আর ভালো লাগে না। আমি ওই মেয়েকে চিনি না। মেয়েটা আমাদের কাছে এলো, এসে বলল, কেমন আছো? তুমি আমাকে চিনবা না, কিন্তু আমি তোমাকে ভালো করেই চিনি। বয়সে ছোট ভাই তুমি বলেই সম্বোধন করলাম। সমস্যা নেই, তারপর বলেন কিভাবে আমাকে চিনেন? নীলাঞ্জনার মাধ্যমে। আমি নীলাঞ্জনার কলিগ। আচ্ছা, নীলাঞ্জনার কোনো খোঁজ খবর আছে তোমার কাছে? না, 2 সপ্তাহ থেকে কোনো খোঁজ নেই। হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেছে। আচ্ছা, আপনি যেহেতু ওনার কলিগ, তো আপনি কিছু জানেন? আমি অনেক কিছুই জানি। আচ্ছা, এমনভাবে দাঁড়িয়ে না কথা বলে কোথাও বসে কথা বলি। আচ্ছা আসেন, ওই কফি শপে গিয়ে বসি। আমার কথা শুনে আমার সাথে উনি হাঁটতে লাগলো। একটু হেঁটে কফি শপে এলাম। এসে একটা টেবিলে বসে বললাম, জি, এবার বলেন। নীলাঞ্জনাও তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তোমাকে বলেনিও। তোমার থেকে শুনতে চাইছিল, কিন্তু তোমরা তোমাদের মনের কথা শেয়ার করার আগেই তোমার আব্বু আম্মু সবকিছু গন্ডগোল করে দেয়। মানে ঠিক বুঝলাম না, আমার আব্বু আম্মু আবার কি করলো? তোমার আব্বু নীলাঞ্জনার কাছে গিয়ে বলে যে নীলাঞ্জনা যেন তোমার থেকে দূরে 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 থাকে, আর এই বাসা ছেড়ে যেন তাড়াতাড়ি চলে যায়। বলে যে নীলাঞ্জনাকে তোমার বউ হিসেবে কখনো মেনে নেবে না তারা। কি? কিন্তু উনি যে আমাকে বললেন ওনার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই উনি আমার সাথে এমন করছেন? নীলাঞ্জনা তোমাকে মিথ্যা কথা বলেছে। ওর বিয়ে ঠিক হয়নি। তোমার আব্বু আম্মুর কথা শুনে তোমাকে তার থেকে দূরে রাখার জন্য বলেছে। আর বসের কাছে 2 দিন ছুটি চাইছিল, কিন্তু বস ছুটি দেয়নি, তাই রাগ করে চাকরি ছেড়ে দিয়েছে। এখন মনে হয় বাসায় চলে গেছে। ও আচ্ছা, ওনার ঠিকানা আপনার কাছে আছে? না, ওর ঠিকানা আমার কাছে নেই। এখন ওর যে ফাইল, ওটা থেকে ঠিকানা পাওয়া যেতে পারে। আর না হলে তোমাদের বাসায় খুঁজে দেখতে পারো, যদি কোনো আইডি কার্ডের ফটোকপি পাও। জি বুঝলাম। ইস, এটা এতদিন মাথায় কেন যে আসেনি, আমি আজকে গিয়ে খুঁজবো। মেয়েটা একদম বোকা, এভাবে কাউকে ছেড়ে যায়? আর বললেই কি চলে যেতে হবে? ও মানানোর চেষ্টা করবে না, বা তুমি রাজি করাতে কি পারতে না? আমার উপর তার হয়তো ভরসা ছিল না, কোনো বিশ্বাস ছিল না যে আমি আমার ফ্যামিলিকে কনভেনশন করতে পারবো। এখন কি করবে? তেমন কিছু হবে না, শুধু বড় একটা ঝামেলা হবে। উল্টো পাল্টা কিছু করিস না ভাই, যা করবি ভেবে করবি। আচ্ছা, কফি এসেছে, খেয়ে নেন। তারপর কফি খেয়ে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, যদি আপনার সাথে যোগাযোগ করে বা আপনি তার ঠিকানা জানতে পারেন। আচ্ছা ঠিক আছে। তারপর ওনার নাম্বার নিয়ে কফির বিল দিয়ে বাইক নিয়ে বাসায় চলে এলাম। নাদিমও আমার সাথে এলো। বাসার ভিতরে এসে আম্মু, আম্মু কোথায় তুমি, আমার ডাক শুনে রুম থেকে বেরিয়ে এলো। কি হয়েছে? এমনভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? নীলাঞ্জনাকে তোমরা কি বলেছ? আমি তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি নীলাঞ্জনার ব্যাপারে, কিন্তু তুমি বলেছ তুমি কিছু বলনি। আমি যা করেছি ভালো করেছি, আর কাকে তুই রাগ দেখাচ্ছিস? আমি কিছু বললাম না। গোডাউনের চাবি নিয়ে গোডাউনে এলাম, তারপর খুঁজতে লাগলাম। সব কিছু উল্টে পাল্টে খুঁজছি, কিন্তু যদি পাই। গোডাউনে খোঁজার কারণ, ওর বাসা পরিষ্কার করে এখানে সব কিছু রেখেছে। তুই এখানে এমনভাবে কি খুঁজছিস? আর এসব এলোমেলো কেন করছিস? কোনো রিপ্লাই না দিয়ে খুঁজে যাচ্ছি, কিছু যদি একটা পাই। প্রায় অনেকক্ষণ খোঁজার পর একটা এনআইডি কার্ডের ফটোকপি পেলাম, আর ওনার একটা ছবি। ওনার আব্বুর এনআইডি কার্ডের ফটোকপি পেয়েছি। মনের ভিতর আবারও আশার আলো ফুটে উঠল। খুশিতে মনটা ভরে গেল। আজকে আমি অনেক খুশি। ওইটা তোর হাতে কি? কিছু না, গোডাউন থেকে বেরিয়ে চলে এলাম আমার রুমে। পিছনে পিছনে নাদিম আর আম্মু এলো। এসে ব্যাগ বের করে আমার পোশাক ভরতে লাগলাম। তুই এগুলো কি করছিস? ব্যাগে পোশাক ভরে কোথায় যাবি? মরতে যাব, মরতে। আর তুমি আমার সাথে কথাই বলবা না? তুই এমনভাবে কথা বলছিস কি জন্য? তো কিভাবে তোমার সাথে কথা বলবে? আর তুমি আমার ব্যাগ ছাড়ো, ছাড়ো বলছি। ব্যাগ ছাড়িয়ে ব্যাগ কাঁধে নিয়ে বললাম, আজকে থেকে এই বসা আমিও ছেড়ে দিলাম, আর কখনো আসবো না এই বাসায়। তুই এমনভাবে কথা বলছিস কি জন্য? আমি আবার তোর কি করলাম? জানো না তুমি কি করেছো? সব কিছু করে আবার বলো আমি কি করেছি? আমি ওই মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তোমরা ওই মেয়েকে তাড়িয়েছো। আমি তো তোর ভালোর জন্যই করেছি। তুমি যদি আমার ভালো চাইতে তাহলে ওই মেয়েকে তাড়িয়ে দিতে না। আমাকে হাসি খুশি দেখতে চাইলে ওই মেয়েকে তাড়িয়ে দিতে না, ওই মেয়েকে আমাকে এনে দিতে। কিন্তু তোমরা তো আমাকে ভালো দেখতে চাইলে না। তুমি জানতে ওই মেয়ে যদি চলে যায় তাহলে আমি এলোমেলো হয়ে যাব। ওই মেয়েকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে।
আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমি ছটফট করি। ওই মেয়ের ভিতর কি এমন কমতি ছিল যে এমন করলে? আমার সামনে থেকে এখন সরো। এই বাসাতে আমার দম বন্ধ হয়ে আসে। আমি এখন দূরে কোথাও গিয়ে নিঃশ্বাস নিতে চাই। আমি বাঁচতে চাই। তোকে আমি কোথাও যেতে দিব না। আমি তোমাকে আমার সামনে থেকে সরে যেতে বলেছি। না, আমি তোকে কোথাও যেতে দিব না। আমি ওই মেয়েকে তোর কাছে এনে দিব, কিন্তু তোকে কোথাও যেতে দিব না। কোথা থেকে এনে দিবে? এখন আর এই শহরে থাকে না, চলে গেছে উনি ওনার বাসায়। আম্মুকে সরিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। নাদিম, তুমি কিছু বলো। তোমার বন্ধুকে আটকাও। কেন শুধু শুধু ওই মেয়ের জন্য এমন করছি? আমি ওই মেয়ের থেকে ভালো কাউকে খুঁজে এনে দিব। লাগবে না ওনার থেকে ভালো মেয়ে, আমার ওই মেয়েকেই চাই। আর তোমরা ভালো মেয়ে নিয়ে থাকো। বাসা থেকে বেরিয়ে এলাম। নাদিম পিছনে পিছনে এলো। আম্মু পিছনে পিছনে আসছিল, তাই এক প্রকার দৌড় দিয়ে বাসা থেকে বেরিয়ে এলাম। একটু এগিয়ে যেতে একটা রিক্সা পেয়ে যাই, তাই রিক্সাওয়ালাকে বললাম অটো স্ট্যান্ডে চলেন। নাদিম উঠে পাশে বসে বলল, এটা কি ঠিক হলো? তুই চুপ থাক। এক মুখে কয় রকম কথা বলে দেখলি? একবার বলে ওই মেয়েকে এনে দিবে, আবার বলে ওর থেকে ভালো কাউকে এনে দিবে। কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তোমার ছেলে বাসা ছেড়ে চলে গেল। কোথায় গেল জানি না। ওই মেয়ের জন্য এমন করেছে। দাঁড়াও, আমি দেখছি কোথায় গেল। তুমি কান্নাকাটি করিও না। ও সাপের পা দেখেছে, তাই না? অনেকবার বেড়েছে, না মারলে সোজা হবে না। রিক্সায় বসে আছি, তখন আব্বুর নাম্বার থেকে ফোন এলো। রিসিভ না করে ফোন বন্ধ করে দিলাম। আচ্ছা, তুই এখন তোর বাসায় যা, তোর সাথে আমি পরে যোগাযোগ করব। আমিও যাই তোর সাথে। না, তোর যাওয়া লাগবে না। মামা এখানে দাঁড়ান, একজন নামবে। রিক্সাওয়ালা দাঁড়াতেই নাদিম নেমে যায়। বাহ রে বন্ধু, বাহ। গার্লফ্রেন্ড না পেতে আমাকে ভুলে গেলি, আর পেয়ে গেলে না জানি কি করবি। ফাইজলামি না করে বাসায় যা, তোদের সাথে পরে যোগাযোগ করব। আচ্ছা, সাবধানে যা, দেখ কি হয়। আর বিয়ে হয়ে গেলেও নাকি? দূরে গিয়ে মশালা। আচ্ছা চলেন আপনি। রিক্সাওয়ালা রিক্সা চালাতে লাগলো। তারপর অটো স্ট্যান্ডে এসে নেমে ভাড়া দিয়ে অটোতে উঠে চলে আসে বাস স্ট্যান্ডে। তারপর চাপাইয়ের একটা টিকিট কেটে নিলাম। কাউন্টার খুঁজে খুঁজে টিকিট কেটেছি, যেটা একেবারে তাড়াতাড়ি যাবে সেটার। তাও 10 মিনিট দেরি হবে। দাঁড়ান ম্যাম, আমি আসছি। আপনাকে সেভাবে পেলে না আমি আপনার কি করব নিজেও জানি না। ডাইনি পেতনি। কি রে আপু, এত হেঁচকে তুলছিস কেন? কেউ কি তোকে মনে করছে, না তোকে গালি কাজ করছে? রাখ তো তোর ফালতু কথা। এগুলো তুই কোথা থেকে পাস বলতো? আচ্ছা, বিয়ে করবি না? লোকজন কত কিছু বলে, তুই সেগুলো কানে নিস। আর তোর বিয়েও এখন তেমন আসে না বলে তুই নাকি বুড়ি হয়ে গেছিস। ওদের কথা কেন শুনতে যাস? এই জন্য গ্রাম পছন্দ নয়। গ্রামের কথা কি, এই প্রবলেম সব জায়গায়। এমন মানুষজন সব জায়গাতেই আছে, যেই বলবে বিয়ে কেন করো না, বলে দিবি যে বিয়ে করবে না। আচ্ছা আপু, সত্যি করে একটা কথা বলতো, তুই কি কাউকে ভালোবাসিস? তার কি অপেক্ষায় আছিস? তার জন্য কি বিয়ে করছিস না? যদি থাকে বল, তাহলে তার সাথে বিয়ে দিবে। কিন্তু এবার বিয়েটা কর। আবু বলছি, যদি তোর কেউ থাকে তাহলে বল, তার সাথে বিয়ে দিবে। আমার কেউ নেই। মিথ্যে বলিস কি জন্য? তোর ফোন তো একটা ছেলের পেক দেখলাম। ওই ছেলেটাকে আমাদের গ্রামের বা আশেপাশের কারোর মতন তো মনে হলো না। না, আমার কেউ নেই। ওই ছেলে আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। মিথ্যে বুঝিস কি জন্য? আমি তো তোদের একসাথেও পেক দেখলাম। আহা, দুজনে কি হ্যাপি, মনে হচ্ছে দুজনে কাপল। তোকে তো আজকে আমি কি যে করব নিজেও জানি না। আব্বু আম্মুকে বলছি যে তোর বয়ফ্রেন্ড পাওয়া গিয়েছে, কিন্তু ওর বাসা কোথায়? তোকে এইসব কিছু বলতে হবে না। আমি চাই না তুই এই সম্পর্কে কিছু বল। কেন? ভাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস তাই না? তুই ব্রেকআপ করেছিস তাই তো? তাই এমনভাবে জব ছেড়ে চলে এসেছিস? তুই এখন আমার রুম থেকে যা, আমাকে একা থাকতে দে। আমি এইসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। বাসে বসে আছি, ফোন এখনো বন্ধ হয়ে আছে। চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছি। আমি কি এই সব কিছু ঠিক করছি? না, ঠিকই করছি। কান্নাকাটি বন্ধ করতে পারো না? ও বাসায় আসবে না, কোথায় যাবে? থাকবে কতদিন বাইরে? ওর কাছে টাকা শেষ হয়ে গেলে ঠিকই বাসায় ফিরে আসবে। সব জায়গায় তো ওর বাপের হোটেল নেই যে খাবে দাবে ঘুরবে। এখন চুপ থাকো। ঠিক 2-3 দিন পর, না আসলে 1 সপ্তাহ পর ঠিকই আসবে। কোথায় গেল?
কি করবে না করবে, কোথায় থাকবে, কি খাবে কে জানে। চুপ থাকো তো, ঠিক বাসায় ফিরবে। আর যাবে কোথায় শুনি? যেহেতু সন্ধ্যায় বাসে উঠেছিলাম তাই ওই ভোররাতে চাঁপাই নবাবগঞ্জে এসে পৌঁছাই। আর না গাড়িতে উঠে ওখানে একটা হোটেলে উঠে একটা ঘুম দেই। তারপর সকালে উঠে আবার বের হই গন্তব্যের দিকে। ফোন এখনো বন্ধ আছে, ওপেন করিনি। এনআইডি কার্ডটা আবার দেখলাম। তারপর ওখান থেকে একটা সিএনজি নিয়ে ওনাদের উপজেলায় আসি। তারপর খোঁজ করতে করতে ওনাদের ক্রমে এসে পৌঁছালাম। বাপরে বাপ, এত দূরে! বেশ অনেকটাই বেলা হয়েছে। এখন কাউকে জিজ্ঞেস করি যে ওনার বাসা কোনটা। একজনকে ওনার ছবি দেখিয়ে বললাম যে ওনার বাসা কোথায়। তখন উনি আমাকে স্কুলের ঠিকানা দিয়ে বলল যে ওখানে ওখানে ওনাকে পাওয়া যাবে। তারপর ওই ছেলের কথা অনুযায়ী স্কুলের সামনে এসে দাঁড়ালাম। ভিতরে যাব? খুব ভিতরে যাই। স্কুলের ভিতরে আসতেই দেখি উনি একটা ক্লাসরুমে প্রবেশ করছে। হেঁটে ক্লাসরুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? চিনলাম না তো। স্যার, আপনার সাথে একটু কথা বলতাম, সময় কি হবে? এখন তো আমার ক্লাসের সময়, ক্লাস শেষ করে কথা বলতে পারো, ততক্ষণ বসতে হবে। জি স্যার, সমস্যা নেই, আমি বাইরে বসছি। ওখান থেকে সরে এসে একটা গাছের নিচে বসলাম। ফোনটা বের করে অন করলাম, নাদিমকে ফোন দিলাম। ফোন রিসিভ করতে বললাম, কি রে, কোথায় আছিস? ক্লাস না করে বাইরে বসে আড্ডা দিচ্ছি। তুই কি করিস? এই তো ওনাদের গ্রামে এসে পৌঁছালাম। এখন ওনার আব্বুর সাথে কথা বলবো, তাই ওনার আব্বুর জন্য অপেক্ষা করছি। উনি আবার ওনাদের এখানে স্কুলের শিক্ষক, এখন ক্লাস করাচ্ছে। হালার পুত, খুব ভালো করছিস, কিন্তু তোর বাপ সকালে এমন ঝাড়ি দিল, কি বলবো রে ভাই। কি আর বলবি, চুপচাপ শুনে থাক। আবির কোথায়? ক্লাস আছে কি? আরে না, মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছি। আমাদের ফ্রেন্ড সার্কেলে কে ভালো বলতো? আর তোর আম্মু যে কান্নাকাটি করছিল, কি বলবো। আমাকে বলছে তুই কোথায় আছিস, কিন্তু আমি কি জানি নাকি তুই কোথায়। শুধু এটুকু বলেছে যে রাজশাহী গেছে। ও আচ্ছা। নাদিমের সাথে কথা বলতে বলতে আবারও ফোন ভাইব্রেশন হচ্ছে। দেখি আম্মু ফোন দিয়েছে। আচ্ছা থাক, দেখি নানার মেয়ে কি বলে। ফোন রিসিভ করতেই, তুই কোথায় আছিস আর কেন গেলি তুই? আমাকে আর ফোন দিবা না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, আজকেই বাসায় আয়। আমি আর বাসায় ফিরবো না। ওই বাসা আমার ভালো লাগে না। আর তুমি আমাকে ফোন দিবা না। ফোন বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ। ওই মেয়েকে আমি এনে দিব, তবু তুই বাসায় আয়, ওই মেয়েকে মেনে নিব। তোমার কথা বিশ্বাস হয় না। একই মুখে তুমি দুই রকম কথা বলো। আমি সত্যিই বলছি। তোমার সত্যি কথা শুনে করবো কি? তুমি ওই মেয়েকে পাবে কোথায়? কোথা থেকে এনে দিবা তুমি? তুমি জানো ওই মেয়ে কোথায় থাকে? তোমার কথা বিশ্বাস করছি না, আর আমি বাসাতেও যাচ্ছি না। তুই এখন কোথায় আছিস? রাজশাহীতে না? তুই তো ওই মেয়ের কাছেই গেছিস, তাই না? না তো, আমি তো সিলেটে এসেছি। তোর বন্ধু যে বললো তুই রাজশাহী গেছিস। ওকে মিথ্যা বলেছি। ওনার ঠিকানা আমার কাছে নেই, আমি ওনাকে কোথায় খুঁজবো? আমি এখন সিলেটে আছি। এখন ফোন রাখো, আমি ঘুমা। তুই কি বাসায় আসবি না? টাকা শেষ হয়ে গেলে ঠিকই আসবি। আমি ঘুমাবো। জি না, আমি এখানে ঠিক একটা না একটা কাজের ব্যবস্থা করে নিব। তোমরা যতদিন ওই মেয়েকে না নিয়ে আসছো ততদিন আমি বাসাতেও ফিরবো না। আমি ওই মেয়েকে কোথায় পাবো? তা তো আমি জানি না। আর তুমি আমাকে ফোন দিবা না। ফোন কেটে দিলাম। তারপর ফ্লাইট মোড অন করে বসে থাকলাম। প্রায় 40 মিনিট পর উনি বের হতেই ওনার কাছে গিয়ে বললাম, স্যার এবার কি বলতে পারি? বলেন, আমার কাছে কিসের জন্য এসেছেন? স্যার, আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। আমি ঢাকা থেকে এসেছি এবং আপনার মেয়ে যে বাসায় ভাড়াটিয়া হিসেবে ছিল ওই বাসার মালিকের ছেলে আমি আকাশ আহমেদ নীল। এখনো পড়াশোনা শেষ হয়নি। আমার কথা শুনে উনি ভূত দেখার মতো তাকিয়ে আছে। একবার নিচ থেকে মাথা পর্যন্ত
তাকিয়ে বলল, এই ছেলে, তোমার সাহস তো কম না। আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছো যে আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড? স্যার, আমার সাহস অনেক। যদি সাহস না থাকতো তাহলে কি অত দূর থেকে এসে আপনাকে খুঁজে আপনার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড? তোমার কথা শুনে আমি বেশ অবাক হচ্ছি। অবাক হবার কিছু নেই। আপনি আপনার বাসায় নিয়ে চলেন। যদি না নিয়ে যান তাহলে কিন্তু লোক জানাজানি হয়ে যাবে, তখন আপনার বদনাম হবে। আমি চাই না আপনার সম্মানহানি হোক। স্কুলে আছি, কিছু বলতে পারছি না, আর সহ্যও করতে পারছি না। স্যার, আমাকে অসহ্য করার মতো কিছু নেই, আমাকে রিজেক্ট করার মতো কিছু দেখছি না। টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ঢাকায় 4 তলা একটা বাসা আছে, বাবার ব্যবসা আছে, R15 2টা বাইক আছে। আমার কোনো আর ভাই বোন নেই, সব কিছুই আমার। স্যার, আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। তুমি আমার বাসায় যাও, তোমার সাথে বাসায় কথা বলবো। কিন্তু স্যার, আমি তো আপনার বাসা চিনি না। এই শাওন, এই ছেলেকে আমার বাসায় রেখে আয় তো। ছেলেটা মাথা নাড়ালে তারপর ওই ছেলের সাথে হাঁটতে চলে এলাম নীলা ব্রহ্মাদের বাসার সামনে। ছেলেটা চলে গেল। আমি কলিং বেল দিতেই একজন দরজা খুলে দিল। দেখি একজন ভদ্র মহিলা। আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম, ভেতরে এসো। বাহ, মনে হচ্ছে মাস্টার মশাই ফোন দিয়ে বলে দিয়েছে যে তার জামাই তার বাসায় গেল। ভিতরে যেতেই চেয়ারে টেনে বসতে দিল। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বিষয়ে আমাকে ফোন দিয়ে বললো। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো, ওই সাইডে ওয়াশরুম। জি। বা জামাই আদর কি শুরু হয়ে গেল? ব্যাগটা চেয়ারে রেখে ওয়াশরুমে এলাম। আম্মু, এই ব্যাগ কার? আমাদের বাসায় কে আবার এলো, তাও আবার এই দুপুরে? কারো তো এই বাসায় আসার কথা না। এই জন্য তুমি বিয়ে করতে চাও না, তাই না? কি সব বলো, বুঝি না। ব্যাগের সাথে আমার বিয়ের সম্পর্ক কি? মানে তুমি কোথাকার কথা কোথায় যে নিয়ে যাও বুঝি না। রান্না বাদ দিয়ে এসব কি? কিছু না, ভাত বা রুটি তো নেই, তাই তুই কিছু ফল এবং কেক প্লেটে সাজা, আর ফ্রিজ থেকে মাংস বের করে রাখ। কে এসেছে বাসায়? তোর আব্বু নামটা যে কি বললো বুঝতে পারিনি। জি আন্টি, আকাশ আহমেদ নীল। আকাশ বলেই ডাকে সব। আমার কণ্ঠ শুনে নীলাঞ্জনা ঘুরে ভূত দেখার মতো তাকিয়ে আছি। আপনি কিছু ভুল দেখছেন না, সঠিক দেখছেন। কখনো কল্পনাও করেননি আমাকে এখানে দেখবেন, কিন্তু এখন কল্পনা থেকে বেরিয়ে আসেন, আমি আপনার সামনে বাস্তবে হাজির। তুমি এখানে কেন এসেছো? আপনার বিয়ে, তাই বিয়ে খেতে এসেছি। আমার মন আমাকে দাওয়াত দিয়েছে, তাই দাওয়াত খেতে এসেছি। ফাজলামি করছো এখানে এসে? ফাইজলামি তো আপনি আমার সাথে করেছেন। আর আন্টি, কিছু খাবার আছে, অনেক খিদে পেয়েছে। আপনাদের গ্রাম খুঁজতে খুঁজতে খেতেই ভুলে গেছি। আপনাদের বাসায় আসতে গিয়ে কত ঘুরতে হয়েছে জানেন? একটু বসতে হবে, তুমি ততক্ষণ ফল খাও। এমন ভাবে দাঁড়িয়ে না থেকে ফলগুলো বাইর করে এনে দিতে পারিস না? ব্যাগটা টেবিলে রেখে চেয়ার টেনে বসলাম। আন্টি কয়েকটা আপেল আর আঙুর দিয়ে রান্না করে গেল। নীলাঞ্জনা হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না আমি এখানে। একটা চেয়ার টেনে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি আঙুল নিয়ে ওনার দিকে তাকিয়ে একটা একটা করে খেতে লাগলাম। তাকিয়ে আছে তো তাকিয়ে আছে, দেখি ওনার চোখের কোণে পানি। কি হলো এমন ভাবে তাকিয়ে আছেন যে? তুমি এখানে কি জন্য এসেছো? আপনার বিয়ে যেতে। আপনি বললেন না আপনার বিয়ে, তাই বিয়ে খেতে চলে এসেছি। তুমি এখান থেকে চলে যাও। কেন যাব? আর আমি কি আপনার কথা শুনে এখানে এসেছি যে আপনার কথা শুনে চলে যাব? কিন্তু কথা হচ্ছে আপেলটা বেশ মিষ্টি, ঠিক আপনার মতো। আপনি যেমন মিষ্টি, আপেলটাও ঠিক তেমন মিষ্টি, তবে আপনি বেশি মিষ্টি। ফ্লার্টিং করা হচ্ছে? আমি কি ওইসব পারি নাকি? আচ্ছা, কথা হচ্ছে আপনার কি বিয়ে হয়ে গেছে না হবে? আমি কি আপনার বিয়ে মিস করে দিয়েছি? আপনার বর কোথায়? নীলাধন্য কিছু বলছে না, চুপ করে বসে আমার দিকে তাকিয়ে আছে। আপনি কি চাঁদ না আপনি সূর্য? আমার আকাশটা বড্ড মেঘাচ্ছন্ন। আপনি কি পারবেন মেঘাচ্ছন্ন ভাবটা কাটিয়ে আমার আকাশটা পরিষ্কার করে দিতে? এই কয়েকদিন মেঘের ঘনত্ব এত বেশি ছিল যে আমার জীবনটা অন্ধকার করে রেখেছিল।
আজকে ঘনত্বটা কিছুটা কমেছে। জানেন প্রচুর বৃষ্টি হয়েছে। নীলাঞ্জনা কিছু বলল না, উঠে চলে গেল। 5 মিনিট পর ডিম ভাজি আর পরোটা নিয়ে সে আমাকে দিল। বেশ খিদে পেয়েছে তাই খেয়ে নিলাম। নীলাঞ্জনা বসে বসে দেখছে। খাওয়া শেষ করে বললাম, এবার কি একটু ঘুমানোর জায়গা দেওয়া যাবে? না, এবার তুমি যাও। আপনার বিয়ে না খেয়ে চলে যাব? এই কার বিয়ে? বিয়ে বিয়ে মেজাজ খারাপ করে দিচ্ছে। কি হয়েছে? তুই এত রেগে আছিস কেন? আপনার মেয়ের নাকি বিয়ে, আমাকে বলেছে। আমি অত দূর থেকে এসেছি এখন বলে চলে যেতে, কিন্তু আমি বলছি যে বিয়ে না খেয়ে যাব না, তাই রেগে গেছে। আচ্ছা আমি কি এমন ভুল বললাম বলেন? আচ্ছা আন্টি, আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? আমি কি মিস করে দিয়েছি? তুমি যদি চুপ করে না থাকো তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। ঝগড়া করিস কি জন্য? বাবা তুমি ওই রুমে গিয়ে বিশ্রাম নাও, আমি আরেকটা যে রুম আছে ঠিক করছি। আমার রুমে কি জন্য? আচ্ছা ঠিক আছে আন্টি। আমি উঠে ব্যাগ নিয়ে নীলাঞ্জনার রুমে এলাম। এসে ব্যাগ রেখে জুতা খুলে চিৎপটাং, আহা বালিশ জেকে শ্যাম্পুর কি ঘ্রাণ আসছে। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো কানা কানা। উফ আহ কি সুন্দর মান। নির্লজ্জ বেহায়া। আমাকে কি কিছু বললেন? না, কিছু বলিনি। তুমি ঘুমাও, পরে তোমার হচ্ছে। একটু মাথায় হাত বুলিয়ে দিবেন? হাতুড়ি নিয়ে আসছি, ওটা দিয়ে একটা দিই তাহলেই হবে। থাক, এত ভালোবাসা হজম হবে না। এই ঠিক আছি, রাতে ঠিক মতো ঘুম হয়নি, এখন একটু ঘুমাই। আচ্ছা এসি নেই? এসি নিতে গেলে ঢাকা চলে যাও। না থাক, ফ্যানই ঠিক আছে। আলো একটা কথা বলবো, কি শ্যাম্পু ইউজ করেন? তোমার না রাতে ঘুম হয়নি? এই সব আলতু ফালতু কথা না বলে ঘুমাও, এখান থেকে আমি যাই। আচ্ছা যান, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাই, তারপর ঘুমিয়ে যাই। দুপুরে এত আয়োজন কিসের জন্য? বাসায় কি গেস্ট এসেছে? আর আপু তুই রান্নাঘরে, তাহলে তোর রুমে ফ্যান চলে কেন? তোর কি কোনো আকেল জ্ঞান নেই? শুধু শুধু ফ্যান চালিয়ে রেখেছিস। যা গিয়ে বন্ধ করে দে। আমার কি আর কোনো কাজ আছে? আমি শুধু তোর সবই করব। এই তুই কি এমন কাজ করে দুনিয়া ওলট পালট করে দিস রে? আর যেহেতু গিয়ে ফ্যান বন্ধ করতে পারবি না, সে তো বলিস কি জন্য? ধুর চাই, তুই তোর কাজ কর, আমি গিয়ে শাওয়ার নিয়ে নিই। এই কত ঘুমাবে? ওঠো, ফ্রেশ হয়ে নাও। খাবা কখন? দুপুর 2টা বাজে। এ কি রে আপু, এই ভাইয়াটা এখানে কিভাবে আসলো? দুপুরে এসেছে। এবার বুঝতে পারছিস কোন ফ্যান চলছিল? ছবি থেকে দেখতে বাস্তবে আরো সুন্দর। ক্রাশ গেলাম রে আপু। সিঙ্গেল আছি, চাইলে প্রেম করতে পারো। বাই দ্য ওয়ে, তুমি কি নন্দিনী? তোমাকে তো দেখিনি। এই মনে পড়েছে, তুমি নীলা তাই তো? কেমন চিনলেও না চেনার ভান ধরছেন, কিন্তু ভাইয়া আপনি কিভাবে এলেন আর চিনলেন কিভাবে? এ অনেক লম্বা ঘটনা। তো ছোট করেই বলেন। তুই যাবি না লাথি খাবি? আর উঠে ফ্রেশ হয়ে নাও, আর এই রুম ছেড়ে ওই রুমে যাও। আসো আমার সাথে। আর হাত কেটেছে কিভাবে? আপনাদের যে ভাঙাচোরা রাস্তা, আসার সময় ভ্যান থেকে পড়ে গিয়ে হাত কেটেছে। আসার সময় ফার্মেসি দেখলাম তাই ব্যান্ডেজ করে নিয়েছি। খুব বেশি কাটিনি, ওই একটু। এত বড় ব্যান্ডেজ করে এটাই বোঝাতে চেয়েছিল যে তিল থেকে তাল করেছি। কতটুকু কেটেছে? জেনে করবেনটা কি, আর ব্যান্ডেজ তো করা আছে, সমস্যা কি? কিন্তু প্রশ্ন হচ্ছে ওই জায়গা কিভাবে কাটলো? তখন শর্ট পড়েছিল তাই দেখতে পাইনি। আমি কি পড়ে গিয়ে কেটে আবার দেখাবো? আজব তো, কিভাবে কাটলো ওটাও নাকি বলতে হবে। ছোটবেলায় যা কেটেছি, এখন আর কিছু কাটতে পারবো না। অসভ্য কোথাকার, মুখে যা আসে তাই বলে দিচ্ছে। আর যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। গোসল করবা না এমনি চোখে মুখে পানি দিবা তুমি জানো। আচ্ছা ঠিক আছে। উঠে ব্যাগ থেকে পোশাক বের করে বললাম, কোন রুমে থাকা লাগবে? তুমি কতদিন এভাবে এখানে থাকবা? তুমি আগামীকাল বাসায় চলে যাবা। আমার যতদিন ইচ্ছা থাকবো, তাতে আপনার কি? আর আমি আপনাকে নিয়ে তারপর যাব, তার আগে না। আমি তো যাব না, আমি কোটিপতির মেয়ে না। তোমার সাথে আমার যায় না, আমি তোমার যোগ্য না। তুমি আমাকে না, আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। আমি শুধু শুধু কেন যাব? এগুলো কি আমি আপনাকে কখনো বলেছি? বলনি, কিন্তু তোমার আব্বু আম্মু তো তাই বুঝিয়েছে। আর ভবিষ্যতে এমন কিছুই বলবে না, তার কি গ্যারান্টি? আমাকে তুমি জোর করবা না। আর তুমি যাও, আমার থেকে ভালো কাউকে লাইফ পার্টনার হিসেবে বেছে নাও। এগুলো নিয়ে পরে কথা বলবো, এখন আমি আপনার ওয়াশরুমে গেলাম। না, তুমি আমার ওয়াশরুমে যাবা না। বাইরে যে কমন ওয়াশরুম আছে ওইখানে যাও। আপনার ওয়াশরুমে গেলে সমস্যা কি? রাগে চোখ দুটো
জল করছে, তাই আর কথা না বাড়িয়ে বাইরে চলে এলাম। এসে গোসল করে বাইরে এসে নীলাঞ্জনাকে দেখে বললাম, কোন রুমটা আমার জন্য বরাদ্দ? নীলাঞ্জনা কিছু না বলে হাতের ইশারায় একটা রুম দেখিয়ে দিল, তাই চলে এলাম রুমে। দেখি আমার ব্যাগ এখানে রাখা আছে। চুপ করে বসে আছি, তখন মানে নীলাঞ্জনার বোন এলো। এই যে মিস শালিকা, কি খবর? এই যে মিস্টার, এখন আপুর সাথে আপনার বিয়ে হয়নি। আরে হয়ে যাবে। তোমার বোন এমন খিটখিটে মেজাজে এখন হয়ে আছে? আগে ছিল না, এখন কিছুদিন থেকে এমন হয়ে গিয়েছে। আচ্ছা ভাইয়া, আপনার সিঙ্গেল কোনো ফ্রেন্ড নাই? আপনার মতো সুন্দর, সুদর্শন, হ্যান্ডসাম। ও বাবা গো, মারিস কেন? তোকে এখানে ফাজলামি করতে পাঠিয়েছি না ডাকতে পাঠিয়েছি? তাই বলে তুই মারবি? তোর কত জোরেই মারলো। থুর, ভাল লাগে না। কবে যে এই বাসা থেকে বিদায় হব? খেতে আসো। তারপর উঠে খেতে এলাম। আন্টি আঙ্কেল আসেনি? বিকেলে আসবে। তোমার ফ্যামিলি সদস্য কতজন? 3 জন, আব্বু আম্মু আর আমি। ছোট একটা বোন ছিল, কিন্তু ছোট থাকতেই অসুস্থতায় মারা যায়। ও আচ্ছা, তোমার পড়াশোনা কতদূর? জি, এখনো অনার্স শেষ হয়নি, এবার অনার্স লাস্ট ইয়ারে। কি? জি, কিন্তু এমন অবাক হচ্ছেন যে? না তেমন কিছু না, ভাবলাম হয়তো মাস্টার করছো। না, গ্রামে থাকা সত্ত্বেও যে আপনার মেয়েকে শহরে জব করতে পাঠিয়েছেন, আমার তো মনে হচ্ছে গ্রামের মানুষ আপনাদের ভালো চোখে দেখে না। কানাঘুষা বা সরাসরি অনেক কথা শোনায়। পড়াশোনা তো বাইরেই, আর খারাপ লাগে, কিন্তু ওদের কথায় কান দিয়ে লাভ আছে? যদিও আমরা বারণ করেছিলাম, কিন্তু জেদ করে গেছে। আর ওর আব্বু তো সম্পূর্ণ ছাড় দিয়েছে, বলেছে যে এত দূর পড়াশোনা করলো, জব করবে না। কিন্তু 2 সপ্তাহ আগে হঠাৎ করে বাসায় চলে এলো। কারণ তখন তো বুঝিনি, কিন্তু এখন বেশ বুঝতে পারছি আসার কারণ। আর বিয়ে করতে না চাওয়ার কারণ? মোটেও এমন কিছু না, আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছাড়া আর কোনো সম্পর্ক নেই। তাহলে বিয়ে করতে চাস না কেন? আরে বিয়ে করেন, আমি বিয়ে খেয়ে তারপর শহরে যাব। তোমাকে এমন খাওয়াবো জীবনের কিছুই খাইতে চাইবেন না। আর তুমি আমাদের বাসা থেকে চলে যাও। আমি চাই না তুমি আমাদের বাসায় থাকো। এটা কি আপনার বাসা? এটা আন্টির বাসা। আন্টি বললে চলে যাব। তোমার কথা শুনে কেন যাব? নীলাঞ্জনা কিছু বলল না। আমি খেয়ে চলে এলাম, রুমে এসে শুয়ে পড়ি। তুই এমন খিটখিটে হয়ে গেছিস কেন? এমনি, ওই ছেলেকে বাসা থেকে চলে যেতে বলো। কেন? ছেলেটা তো একদম পারফেক্ট আছে, শুধু বয়স 2-1 বছরের ছোট হবে, তবে এটা কোনো সমস্যা না। আর এমন না যে তুই ছেলেটাকে অপছন্দ করিস, আমাদের থেকে তুই ছেলেটাকে বেশি চিনিস, তার সম্পর্কে জানিসও বেশি। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এখন তার না হলেও একটাই সময় হয়ে যাবে। সব কিছু তো ঠিকই আছে, আর না হলে আমাকে বল, আমি বিয়ে করে নিব। এমন ছেলেকে হাতছাড়া করে? দিব একেবারে কানের নিচে। ওর আম্মু আব্বু আমাদের পছন্দ করেনি। ওর আব্বু আম্মু ওর থেকে আমাকে দূরে থাকতে বলেছে আর বাসা ছেড়ে দিতে বলেছে, তাই চলে এসেছি। যেখানে ওর মা বাবার পছন্দ না, সেখানে আমি ওকে বিয়ে করে কি করব? ওর আব্বু আম্মুর পছন্দ অপছন্দে কি আসে যায়? ওই ছেলে তোকে পছন্দ করে কিনা দেখ। ওই ছেলে তোকে পছন্দ করলেই হলো, আর তোর পাশে থাকলেই হলো। আর তোর প্রতি কতটা টান থাকলে ঢাকা থেকে এখানে চলে আসে বল? দেখো, হয়তো বাবা ছেড়ে না বলে চলে এসেছে, আর আমি আকাশকে ওর আব্বু আম্মু থেকে আলাদা করতে পারবো না। আমি যদি এখন এমন করি, তো ভবিষ্যতে আমার ছেলে আমার সাথে এমন করবে না কে বলেছে? তখন দেখা গেল বৃদ্ধ বয়সে গুন্ডে ছোম ভাগ্যে জুটলো। তাহলে বল যেন ভাইয়া ওনার আব্বু আম্মুকে রাজি করায়। আর তুই যদি এটা নিয়ে ভাবছিস, ভয় পাচ্ছিস, তাহলে ভেবে দেখ কি করবি না করবি। ডায়েরি নিয়ে কি করছো? মাথায় ছিল না, ডায়েরিতে তো নীলাঞ্জনা মেয়েটার আব্বুর নাম্বার আছে। তুমি কি করতে চাইছো? একমাত্র ছেলে, এমনভাবে বাসা থেকে দূরে থাকলে হবে? আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। ওই মেয়েকে ফিরিয়ে আনতেই হবে। ফিরিয়ে এনে কি করবা? আবার কথা শোনাবা? তুমি তো মন থেকে ওই মেয়েকে মানতে পারছো না। তোমার ছেলে জেদের কাছে ওই মেয়েকে ফিরিয়ে আনতে চাইছো।
আগে তুমি ঠিক হও, তারপরে এসব করো। আমি চাই না সুন্দর সংসারটা অশান্ত করতে। দেখা গেছে ওই মেয়েকে তোমার ছেলের বউ করে নিয়ে এসেছো, কিন্তু মন থেকে মানতে পারোনি। তখন কথায় কথায় তোমরা দুজন ঝগড়া করবে আর আমাদের বাপ ছেলের মাথা খাবে। আগে নিজে ঠিক হও, তারপর এইসব নিয়ে ভাবো। না হলে আমি কিছু করবো না, আর কোথাও ফোনও দিব না। আর আকাশ যেখানে আছে সেখানেই থাকুক, আর তুমি ওই মেয়ের বাবাকে ফোন দিও না। আম্মু আর কিছু বলল না। আমি চুপ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম। উঠে বাইরে এসে দেখি আঙ্কেল বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি এখানে এসেছো, তা তোমার ফ্যামিলি জানে? না, জানে না। তাদের সাথে কথা বললেও বলিনি যে কোথায় আছি। তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনার কাছে ফোন আসবে। আচ্ছা, আপনার বাসায় কয়েকদিন মেহমান হয়ে থাকলে সমস্যা হবে না তো? যদি খুব সমস্যা হয়ে থাকে তাহলে আমি চলে যাচ্ছি। উনি কিছু না বলে চুপ করে আছেন। একটু চুপ থেকে বললেন, থাকো, কয়েকদিন থাকবা। তোমার আব্বুর নাম্বার দাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো। স্যার, নাম্বার দিব না, আমি তাদেরকে দিয়েই আপনাকে ফোন দেব। দেখি তারা কি করে। আর প্লিজ বলবেন না যে আমি আপনার বাসায় আছি। এমন করার কারণ কি? আজকে মনে পড়লো যে আপনার নাম্বার আব্বুর ডায়েরিতে আছে। আপনার মেয়ে যখন বাসা ভাড়া নেয় তখন আপনার নাম্বার সেখানে দিয়েছিল। 2-3 দিনের মধ্যেই আপনার কাছে ফোন আসবে সেটা জানি। আর আঙ্কেল, আপনি যদি তাদের প্রস্তাবে রাজি হয়ে থাকেন তাহলে সহজে রাজি হবেন না। আপনার খুব বেশি প্রয়োজন পড়েনি, তাদের বেশি প্রয়োজন। অল্পতেই রাজি হয়ে গেলে তখন কি না কি বলবে ঠিক নেই। তোমার মনের ভিতরে কি চলছে কে জানে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মাথায় থাকবে। বুঝলাম যে এই বাসার সবাই রাজি। নীলাঞ্জনা আমাকে আর আঙ্কেলকে 2 কাপ চা দিয়ে গেল। ও নীলাঞ্জনার সাথে চা খেতে খেতে চা খাওয়া শেষ করলাম। এই বাসায় দেখি সবাই ফ্রি মাইন্ডের। রুমে আসি তখন নীলা এলো। ভাইয়া, বাইরে থেকে ঘুরে আসি, চলেন। চলো তাহলে। উঠে শার্ট পরে নিলাম, তারপর ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। দেখি নীলাঞ্জনা আর নীলা দাঁড়িয়ে আছে। তারপর 3 জনে বাইরে বের হলাম। ফ্লাইট মোড অফ করি, যেই ভাবা সেই কাজ। ভাইয়া, এটা কি ফোন? স্যামসাং S25 আলট্রা। ডাটা অন করতে অনেক মেসেজ। হাজিরা আবির আর নাদিমের মেসেজ। আর আব্বু আম্মুর কথা তো বাদই দিলাম। আবিরকে ফোন দিলাম কিন্তু শালা রিসিভ করলো না। তাই নাদিমকে ফোন দিলাম কিন্তু ওই শালাও রিসিভ করলো না। দূরে গিয়ে মর শালারা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এর ভিতর শুরু হয়েছে আমি কে। এইরকম ভাবে বের হতে কে বলেছে? কত ডাইনির নজর লাগবে তা ঠিক নেই। তো কিভাবে বের হব? আমি তো সিম্পল ভাবেই বের হয়েছি। তাও তো ঠিক মতো বের হতে পারিনি। তোমাদের গ্রামটা বেশ সুন্দর আছে। এখানেই থেকে যাবা ভেবেছো নাকি? মোর শোকে মোর আম্মু দম বন্ধ হয়ে মারা যাবে। আমি সুন্দর বলেছি, থেকে যেতে চাইনি। ওদের কথার কেন রিপ্লাই দিতে যাস? আমাকে জিজ্ঞেস করলে বলতে তো হবে, তাই না? আমি আবার কাজিন ছাড়া কি বলবো? বলছি তো দূর সম্পর্কের খালাতো ভাই, কিন্তু আমি জানি ঠিকই সন্দেহ করেছে। ভাববে তোমার বর অথবা হবু বর। যা ভাববে ভাবুক, ওই বেডিদের কোনো কাজ নেই, সব কিছু তিল থেকে তাল করে। আচ্ছা, আপনি কি ভাবলেন? বিয়ে করছেন কি? দেখো, তুমি আমার কাছে মায়ের খাবা, তুমি কি এসব বলা বন্ধ করবা না? আচ্ছা, বললাম না, কিন্তু আপনি এভাবে চলে আসলেন কেন? আমাকে আপনি বলতে পারতেন। আচ্ছা, আমার উপর আপনার একটু কি ভরসা ছিল না? একটু কি বিশ্বাস ছিল না? না, আসলে তেমন কিছু না। না, কেমন কিছু শুনি তো? কেমন কিছু শুনি? বাদ দেন, কথায় কথা বাড়ে। আমি আগামীকাল চলে যাব। কেন? তুমি না বললে কয়েকদিন থাকবা, এখন আবার এমন কথা বলছো কেন? আমার ইচ্ছা তাই। কিছু জিনিস জানতে এসেছিলাম, জানা হয়ে গেছে। তুমি আমার উপর রাগ করেছো, তাই না? আমার উপর রাগ করে এই কথা বলছো। সবকিছুর জন্য সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কোনো প্রকার হার্ট করতে চাইনি। কিন্তু আপনি সেটাই করেছেন। এই 16-17টা দিন রাত কেমন করে পার হয়েছে জানি না। মাথার ভিতর কোনো সেন্স কাজ করেনি। নিজেকে পাগল পাগল মনে হয়েছে। কত শত ফোন দিয়েছি, কত মেসেজ দিয়েছি নিজেও জানি না। এই পর্যন্ত 10টা সিম কার্ড নেওয়া হয়েছে, কিন্তু ফোন দিলেই বন্ধ বলেছে।
ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ। ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট। সব কিছুর জন্য সরি। সত্যি বলতে আপনি আমাকে ভালোইবাসেন না, কখনো বলেননি ভালোবাসি বা কোনো কাজেও। রাইবিন, আপনি আমাকে ভালোবাসেন। ওই যে বলেন না, আর নীলাঞ্জনা মাকে বন্ধুর মতো মনে করেন, হতো তাহা বন্ধু ছাড়া ভাবেননি। ভালোবাসলে কি এমন করতেন? আমি আপনার ভালোবাসি, তাই এত কিছুর পরেও। সরি বলছি তো, মন খারাপ করো না। সরি বললেই কি সব কিছু মাফ হয়ে যায়? তাহলে কি বলতে চাইছো? মাফ নেওয়ার জন্য বেড়ে যেতে হবে? নিজেকে তোমার সামনে সঁপে দিতে হবে? এই যে আমি এখানে আছি, একটু তো লজ্জা শরম কর। তুই আবার ডিলার জলি কবে থেকে? তোকে আমাদের সাথে সাথে আসতে বলেছি কি? আর পাশের পছন্দের মানুষ থাকলে এমন হয়ে যায়, হয় শুনে যা আর না হলে একটু দূরে দূরে থাক। ফোনটা বেজে উঠল, দেখি আবির ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, কিরে বেটা, কি অবস্থা? তোমার আম্মু কেমন আছে সোনা? আমি তো আছি, সিলেটে ঘুরতে এসেছি। মাদারবোর্ড, মিথ্যা বলিস কি জন্য? নাদিম তো বললো তুই নাকি রাজশাহীতে তোর গার্লফ্রেন্ডের গ্রামে। আমি নাদিমকেও মিথ্যা বলেছি যে আমি রাজশাহীতে আছি। তুই যদি মিথ্যা বলে থাকিস তাহলে তোর আন্ডার প্যান্টে যেন ঠাডা পড়ে, বিয়ের পর বাসর রাতে যেন তোর ওটা না দাঁড়ায়, তোর যেন কিডনিতে পাথর হয়। আমি সিলেটে আছি। শকুনের দোয়ায় কি গরু মরে? ওগুলো যেন তোর হয় রে হালার পুত। আচ্ছা, কেমন আছিস আর কি করিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? তো এখন দিনকাল কেমন যাচ্ছে? সব মিলিয়ে ভালো। আবিরের সাথে একটু কথা বলে ফোন রেখে দিলাম। তোমাদের ছেলেদের বন্ধুত্ব আজব। বন্ধুকে ছেলে বানিয়ে দিচ্ছ। এই শালা, এই ছেলে, এই ভাই, এই দুলা ভাই। এই জন্য আপনাদের ফ্রেন্ডশিপ থেকে ছেলেদের ফ্রেন্ডশিপ বেস্ট। শুধু বন্ধু না, নিজের ভাই মনে করি। জি, সেটা বুঝতে পারছি। আসো পপকর্ন খাই। আপনাদের গ্রামে দেখি এইসব বিক্রি করে, মনে হচ্ছে ঝালমুড়িও আছে। আপনারা তাহলে পপকর্ন খান, আমি ঝালমুড়ি খাই। আমাকে 20 টাকার ঝালমুড়ি দেন আর ওদের দুজনকে পপকর্ন দেন। আমার কথা শুনে ঝালমুড়িওয়ালা সেই কাজ করলো। তারপর যে যার মতো খাওয়া শেষ হলে বিল দিলাম। 3 জনে 100 টাকা বিল করলাম। ঝালমুড়ি খেতে ভালোই লাগলো। একটু ঘুরে বাসায় এলাম। পরের দিন বিকেলে, ভাইয়া, আপনার বিয়ের প্রস্তাব এসেছে, বিয়ে করবেন। এক আঙ্কেলের আপনাকে পছন্দ হয়েছে, সে নাকি আপনাকে তার মেয়েকে বর বানাবে। প্রস্তাবটা বন্ধ না? আচ্ছা, মেয়েটা দেখতে কেমন? দেখতে বেশ সুন্দর আছে, আপনার সাথে মানাবে, ভালো, বিয়ে করবেন। আর যদি শুনে আপনি টাকা পয়সা বলা আপনার বাবার এত কিছু আছে, তাহলে তো পাগল হয়ে যাবে। ও মা গো, আমাকে মেরে ফেললো গো, এই কুত্তি। এবার গাছা, তুই আমাকে মারছিস কেন? আমি আবার কি করলাম? তোর কোনো কাজ নেই, এসব কি বলছিস? তোর আবার কি হলো বুঝলাম না। এখানে রেগে যাবার কি আছে? ভাইয়া না তোর বয়ফ্রেন্ড, না হয়েছে তোর বর, আর না এখনো তোর বিয়ে ঠিক হয়েছে। ঠিক ঠিক, কিন্তু আপনার রেগে যাবার কি আছে? আপু, তুইও না কেমন জানো, আমি ভাইয়ার ঘটকালে করবো। নীলাঞ্জনা নীলাকে মারতে লাগলো। আচ্ছা, আমি বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবা শুনি? কোথাও যাওয়া লাগবে না, তুমি বাসায় বসে থাকো। বাইরে ঘুরে অভ্যাস, এমনভাবে বসে থাকতে বোরিং লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরে এসো। তারপর বাইরে এসে কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসি। শুয়ে বসে রিলস দেখে এমনভাবে সময় কেটে গেল। রাতে তোমার আব্বু আমাকে ফোন দিয়েছিল এবং ওনার সাথে বেশ অনেকক্ষণ কথা হলো। আমাকে বলেছিল যে আমি যেন নীলাঞ্জনাকে তোমাদের ওখানে পাঠিয়ে দিই। আপনি কি বলছেন? বললাম, এভাবে কিভাবে পাঠাই? আগে আমার মেয়ে জব করতো, তাই গেছে এবং থেকেছে, কিন্তু এখন তো জব করে না, আপনার বাসায় থাকেও না, তাহলে কিভাবে পাঠাবো? আর আপনার ছেলের বউ যেহেতু বানাতে চান, সেহেতু আপনাদের এসে নিয়ে যেতে হবে। এমনভাবে তো আর আপনাদের বাসায় পাঠাতে পারি না। আমি বললাম, আপনাদের নিয়ে যেতে হবে। এখন তোমার বাবা মা কি করবে দেখা যাক। জি বুঝলাম, আমি আগামীকাল সকালে
বাসায় চলে যাব। তোমার আব্বু আম্মু যদি আসে তখন তুমি আবার আসবে। আমাকে বলল যে রাতে জানানোর সম্ভাবনা, তোমার সাথে আগে কথা বলবে, তারপর আমাকে জানাবে। জি বুঝলাম, দেখি তারা আমাকে ফোন দেয় কিনা। তারপর খাওয়া শেষ করে রুমে চলে এলাম। ফোনটা ভাইব্রেশন হচ্ছে, ফোন হাতে নিয়ে দেখি আকার নাম্বার থেকে ফোন এসেছে। ফোন রিসিভ করে বললাম, জি। তুই কোথায় আছিস সত্য করে বলতো। ওজনে কি হব, এসে নিয়ে যেতেও পারবেন না, আর আমিও বাসায় যাচ্ছি না। মেয়েকে নিয়ে আসতে বললাম, আবার বলিস বাসায় আসবি না। ফাজলামি শুরু করছিস আমার সাথে। ওই মেয়েকে কি নিয়ে এসেছেন? যদি না নিয়ে আসেন তাহলে ফোন দিলেন কি জন্য? ওই মেয়ের আব্বু বলে যে বিয়ে দিয়ে নিয়ে যেতে হবে, না হলে পাঠাবে না। এখন তুই না থাকলে বিয়ে কার সাথে দিব? আমার আরেকটা ছেলে আছে নাকি যে তার সাথে বিয়ে দিব? আরেকটা নাই দেখেই তো তুই মাথার উপর উঠে বসে আছিস। তোর এইসব তেড়ামি সহ্য করতে হচ্ছে। চান তারপর আমাকে ঠিকানা দিয়ে দেন, আমি পৌঁছে যাব, অথবা ঠিকানা দেন আমি আপনাদের আগেই পৌঁছে যাব। কত স্বপ্ন ছিল একমাত্র ছেলের বিয়ে ধুমধামের সাথে দিব, কিন্তু তোর জেলায় হলো না। আর কোথাও মেয়ে পাইনি, ওই মেয়েকেই পেয়েছ। আমাকে যাবার আগেই ঠিকানা দিয়ে দিবেন, আমি পৌঁছে যাব। তোর আম্মুর সাথে কথা বলবি না? আচ্ছা দেন। তারপর আম্মুর সাথে কথা বললাম। কিছুক্ষণ কথা বলে ভিডিও দেখতে লাগি। নীলাঞ্জনার আইডি থেকে মেসেজ এলো, আমি কোনো রিপ্লাই দিলাম না। কয়েকটা মেসেজ এলো, সিন করে রেখে দিলাম। এবার ওনার নাম্বার থেকে ফোন এলো, কিন্তু কেটে দিলাম। দেখি কি করে। একটু পরে দরজায় টোকা পড়ল। কে? দরজা খোলো। এত রাতে একটা ছেলের রুমে কি দেখেন? আপনি কিছু করবেন না তো? লোকে যদি জানে এত রাতে আপনি আমার রুমে এসেছেন, তাহলে কিন্তু আমার বিয়ে হবে। আমাকে কেউ মেয়ে দিবে না, শরীরে কলঙ্কের দাগ লাগবে। এসে আমার ইজ্জত লুটবেন না তো? নাটক না করে দরজা খুলতে পারো না? কি প্রয়োজন সেটা বলেন। তুমি তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন? ফোন রিসিভ করো না কেন? আমার ফোন আমার মর্জি, ইচ্ছে হলে আমি দিব, না হলে নাই। আর যা বলবেন সকালে বলেন, সব কিছু রিপ্লাই সকালে দিব। তুমি দরজা খুলো, আর তোমার ফোন আর তোমার মর্জি ভালো করেই বের করছি। পাগল নাকি যে এখন দরজা খুলবো? নিজের ভালো পাগলেও বুঝে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালে দেখে নিব তোমাকে। নীলাঞ্জনা চলে গেল। যাই মুতি আই হুতি যাই, ধূর ছাই। যদি অ্যাটাচ ওয়াশরুম থাকতো কতই না ভালো হতো। দরজা খুলতেই দেখি নীলাঞ্জনা দাঁড়িয়ে আছে। তারপর দরজা লাগাতে গেলে দরজা ঠেলে ধরে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমার বাসা আমার মর্জি, তাতে তোমার কি? আর মেসেজের রিপ্লাই কোথায়? না মানে কি রিপ্লাই দিব বুঝতে পারছি না। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তাই প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারবো না, তাই রিপ্লাইও দিতে পারিনি। দুদিন আগে প্রপোজ করলে ঠিক রাজি হয়ে যেতাম। আমাকে মাফ করবেন আপু। খুব ফাজলামি করা হচ্ছে তাই না? ফাজলামি করা খুব ভালোভাবে বের করব। এখন আপনি আপনার রুমে যান। এখন এত রাতে কথা বলতে দেখলে আঙ্কেল আন্টি কি না কি ভাববে। কিছু বলবো না, তাড়াতাড়ি আই লাভ ইউ টু বলো, আমি এখান থেকে চলে যাব। আমি বলতে পারবো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আমার বউকে ছাড়া আর কাউকে এইসব বলবো না। মেয়েটা কে শুনি? ঘুরে তো আমি, তাই না? তাহলে এত নাটক করার কি আছে? এখনো বউ তো হননি। আমার কিন্তু এখন রাগ হচ্ছে, তাড়াতাড়ি বলো, আমি এখান থেকে চলে যাব। বলছি কি আমি? তুমি? আমার না। তোমার কি? অনেক জোরে চাপ এসেছে, না হলে এখানে হয়ে যাবে। অনেকে জোরে মোতা লেগেছে। ছি, যাও যাও, হালকা হয়ে এসো। তারপর ওখান থেকে ওয়াশরুমে চলে এলাম। নীলাঞ্জনাকে না দেখে ভাবলাম হয়তো চলে গেছে, কিন্তু রুমে ঢুকে বিছানায় বসে দেখি অবাক হলাম। আপনি এখনো
আপনার রুমে যাননি? না, আগে শুনবো তারপর যাব। বুঝছেন, ত্যাগেই সুখ। আহা, কি শান্তি। আচ্ছা, ছি করলেন যে? আপনার মেয়েরা কি পাদেন না, মতেন না? না, আমরা কিছু করি না, আমরা ফ্রেশ হই। সেটাই, আমরা হাগি মুতি আর পাদি, কিন্তু আপনারা ফ্রেশ হন। সব বাদ। এখন আপনি আপনার রুমে যান। যতক্ষণ না বলছেন ততক্ষণ আমিও যাচ্ছি না। আমিও বলবো না। বলবো না মানে বলবো না। নীলাঞ্জনা উঠে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। এত কাছে আসবেন না প্লিজ। আগে বলো ভালোবাসি, তারপর ছাড়বো, তার আগে না। এত কাছে আসবেন না। আরে ছাড়েন, না হলে কিন্তু কিস করে দিব। আয় জি, না, ছাড়ছি না। আপনি কি চাচ্ছেন সেটা ভালো করেই বুঝতে পারছি। আপনি শুধু ভালোবাসি কথা শোনার জন্য এসেছেন এমন নয়। ঘুরিয়ে নীলাঞ্জনাকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর মুখের সামনে মুখ নিয়ে বললাম, আপনি আপনার রুমে যান, আমি বলবো না। যাব না আমি, আগে বলো ভালোবাসি। কিস করার লোভ সামলাতে পারলাম না, তাই ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরতেই নীলাঞ্জনা রেসপন্স করলো। একটু পরে ছেড়ে দিল। আই লাভ ইউ টু। এখন যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। ছেড়ে দিতে যাব তখন নীলাঞ্জনা আমাকে তার সাথে চেপে ধরলো। কি হলো? এখন ছেড়ে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েন। এমনভাবে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে। আপনার ইচ্ছার উপর ঠাডা পড়ুক। এখনো আমাদের বিয়ে হয়নি, এইসব মোটেও ভালো কাজ হবে না। আব্বু আম্মু আগামী পরশুদিন আসবে, ওনারা আসবে, তারপর বিয়ে, তারপর এই সব কিছু। আর একটা কিস দিচ্ছি, ওটা নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েন। আমি তোমার সাথে ঘুমাবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। গ্রেট, পাগলের পেট খারাপ। তো যান এখন গিয়ে ঘুমিয়ে পড়েন। ওর গেঞ্জি ধরে আমার মুখের সামনে নিয়ে এলাম। নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে। আকাশের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিতেই রেসপন্স করলো। নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কেমন নেশা কাজ করছে। ছেড়ে দিয়ে নীলাঞ্জনাকে কোলে তুলে নিলাম। আর ভাই, আপনাদের মাইন্ডের উপর ঠাডা পড়ুক। নীলাঞ্জনাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে ওনার রুমের সামনে এসে নামিয়ে দিলাম, কিন্তু গোনা ছাড়ছে না। জোর করে ছাড়িয়ে নিয়ে বললাম, এবার ঘুমান। ওনার রুম থেকে আমার রুমে চলে এলাম। ইস, ভাবতেই ভালো লাগছে, কি ফিলিংস মাইরি। মন চাইছে আবার গিয়ে কিস করি। এত সুন্দর ফিলিংস ভুলবার মতো না। আজকে তো আমার ঘুমই আসবে না মনে হচ্ছে। কুত্তাটা আমাকে এখানে রেখে চলে গেল। লিপকিসের ফিলিংস এমন, আহা, মন চাইছে আবার ছুটে যাই। ধুর, এটা কোনো কথা হলো? ফোন রেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে শুয়ে আছি। দেখি নীলাঞ্জনা এলো, এসে বিছানায় বসলো। আমি একটু সরে বললাম, কি ব্যাপার, এত সকাল সকাল যে? রাতে ঘুমাননি? না ঘুমানোর কি আছে? সকাল 4টা বাজে, সকাল 8টা বাজে, আর এটাকে তাড়াতাড়ি বলছো? শোনো না, আজকে কোথাও থেকে ঘুরে আসি। আপনাদের এদিকের কোথাও কি আমি চিনি? আপনি কোথায় ঘুরতে নিয়ে যাবেন আমি কিভাবে বলবো শুনি? আচ্ছা চলো, সোনা মসজিদ থেকে ঘুরে আসি, আর পার্কও আছে, ওখানেও ঘোরা হবে। আচ্ছা চলেন তাহলে ঘুরে আসা যাক। নীলাকেও বলে দেন। না থাক, আমি আর তুমি শুধু শুধু দুজনের মধ্যেখানে বাধা হয়ে দাঁড়াবে। আমি চাই না আমার আর তোমার মধ্যেখানে কেউ থাকুক। হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি? নীলা কিছু বলবে না? আমি আবার কি বলবো? তোমার আপু বলে যে ঘুরতে যাবে, কিন্তু তোমাকে নিয়ে যেতে চায় না, তাই ওই কথা বললাম। আমাকে নিয়ে যাবি না মানে? কেন নিয়ে যাবি না শুনি? আমি আপনাদের সাথে যাবো ভাইকা, আর তুই কোনো চা করবি না, সাথে আমাকে নিয়ে যাবি। যা, ঠিক আছে যাস, তাহলে কিন্তু আমাদের মধ্যে যদি বাম হাত দিস তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আর খেতে আয়। নীলা চলে গেল। আমিও বিছানা থেকে নেমে আসতে যাব, তখন নীলাঞ্জনা গেঞ্জি টেনে ধরলো। আবার কি হলো? না কিছু না। আবারও? এই না না, এইসব কিছু না। আমি এখন খেতে যাব, খিদে পেয়েছে। আমারও অনেক খিদে পেয়েছে, আমিও গিয়ে খাবার খাবো। আগে একটা কিস দাও, তারপর। আচ্ছা, ঘুরে একটা কপালে চুমু দিলাম। এবার আসেন। তারপর রুম থেকে বেরিয়ে এসে সবাই খেয়ে নিলাম।
কিছুক্ষণ পরে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসি ঘুরতে। আসতে প্রায় ঘন্টাখানিক লাগলো। সোনা মসজিদ দেখে পার্কে এলাম। ভাইয়া, আকাশ ভাইয়াকে কয়েকদিন থেকে দেখি না যে। আকাশ ভাইয়া কোথায়? উনি কি অসুস্থ? না, গ্যাসে গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে তোকে বিয়ে করতে। মিথ্যা বলেন কেন? আকাশ ভাইয়ার বিয়ে হলে কি আপনারা এখানে থাকতেন? আরে না, সত্যি রাজশাহীতে গেছে, ওর গার্লফ্রেন্ডের বাসার ওইদিকে। সে অনেক কথা, কিন্তু তুই আকাশকে কেন খুঁজছিস? না, এমনি। সত্যি কি আকাশ ভাইয়ার গার্লফ্রেন্ড আছে? ওর যে গার্লফ্রেন্ড সে ওদের বাসায় ভাড়াটিয়া ছিল। সে যাই হোক, এত কিছু জেনে তোর কি? ও, তোর খালাতো বোন দেখি আকাশকে পছন্দ করে। আরে বেচারি ছ্যাঁকা খাইলো। আচ্ছা, ওই মাইনচোদ ওখানে কি করে? কোনো খোঁজ খবর আছে? ফোন দিয়ে জিজ্ঞেস কর কি করে। আর গতকাল রাতে তো বললো যে আঙ্কেল আন্টি নাকি যাবে, তারা রাজশাহী গেছে। আমাকে আর তোকেও ডাকে, কিন্তু আমরা গিয়ে কি করব? আর রাস্তা তো কম না। হালার শালি আছে একটা, আবার নাকি অনার্স প্রথম বর্ষে। বলিস কি? তাহলে পঠানো তো প্রয়োজন। যদি ওই মেয়ের বয়ফ্রেন্ড থাকে? দাঁড়া, হালারের ফোন দিয়ে জিজ্ঞেস করি। পার্কের ভিতরে ঘুরছি, তখন ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আবির ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই, তোর নাকি শালি আছে? না মানে তোর গার্লফ্রেন্ডের ছোট বোন আছে? আচ্ছা, সিঙ্গেল আছে? তোর জেনে কি হবে? আবে বল না, দেখতে কেমন আছে? ওর কি বয়ফ্রেন্ড আছে? দূর হ তুই, এখন ঘুরতে এসেছি, ঘুরতে দে। এই বিষয়ে রাতে তোর সাথে কথা বলবো। ফোন রাখ হালার পুত। ঠিক আছে রে শালা, তোকে আমিও দেখে নিব। যা শর্তই। ফোন কেটে তারপর ঘুরে ফিরে সন্ধ্যায় বাসায় আসি। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে, তাই এসেই বিছানায় ধপাস হয়ে গেছি। ভাইয়া, আমার পিকগুলো আমার ফোনে দেন। নাম্বারটা নেন, হোয়াটসঅ্যাপে দেন। নীলার নাম্বার নিয়ে সেভ করলাম, তারপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। রাতের দিকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে এসে ফ্রেশ হলাম, তারপর আবারও রুমে। ফোনটা বাজছে, তাই রিসিভ করলাম। হ্যাঁ আম্মু বলো। তুই আজকে রাতে চলে আসিস। তোমরা যাও, আমি যথারীতি সময়ে পৌঁছে যাব। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। নীলাঞ্জনা বিছানায় এসে বসলো। বসে আমার দিকে তাকিয়ে বলল, তুমি অনেক অকর্মা, একটু হেঁটেই এই অবস্থা? হ্যাঁ, ওটুকু একটু হাঁটাহাঁটি হয়েছে। বাপের জন্মে এতটুকু হাঁটিনি। ও মা, সো কি পা ব্যথা করছে? আমার পা টিপে দেন, যেমন ঘুরতে নিয়ে গেছিলেন তেমন টিপেও দেন। পা মালিশ করে দেব ঠিক আছে, কিন্তু এর মধ্যে অন্য কিছু হয়ে গেলে আমার দোষ নেই। থাক মুরব্বি, আপনার পা টিপে দেওয়া লাগবে না। আপনার মতলব যে ভালো না, সেটা ভালো করেই বুঝতে পারছি। অথচ তুমি কি এখনো আপনি করে বলবা? আমার তো আপনাকে আপনি করে বলতেই ভালো লাগছে। আপনি করে বলার ভিতরে আলাদা একটা ফিলিংস আসে। না, তুমিও তুমি করেই বলবা। সেটা যাই হোক, এখন আসো, খাবে। আচ্ছা ঠিক আছে চলো। তারপর উঠে খেতে এলাম। খেয়ে এসে আবির আর নাদিমের সাথে কথা বললাম। এমনভাবে আজকে পার হয়ে গেল। আগামীকাল বিকেলে আব্বু আম্মু এসে পৌঁছায়। সত্যি করে বলতো, তুই কি ওখানে ছিলি? তোমার এমন মনে হবার কারণ কি? আমার সন্দেহ হচ্ছে তুই এখানেই ছিলি। ভাবি, আপনার ছেলে আমাদের বাসাতেই ছিল, আপনাদের এতদিন মিথ্যে বলে এসেছে। তোকে তো এখানে কিছু বলতে পারবো না। তুই শুধু বাসায় চল, তোর কপালে অনেক মায়ের আছে, মনে রাখিস। নানিকে বলে তোমাকে মাইর খাওয়াবো। সে যাই হোক, ফ্রেশ হয়ে নাও তোমরা। আস্তে আস্তে যে তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সেটা ভালো করেই বুঝতে পারছি। যান ভাবি, আপনারা ফ্রেশ হয়ে নেন, তারপর খেয়ে নেন। আব্বু আম্মু ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেই। আব্বু আর আঙ্কেল কী নিয়ে এত কথা বলছে কে জানে। সন্ধ্যায় মনে মনে বললাম, বল্টুরে তোদের আমার বিয়ে খাওয়া হলো না। সবাই সম্মতি জানালো। তারপর আমি নাদিম আর আবিরকে মেসেজ দিয়ে বললাম সব কিছু। ওরা আর কি বলবে, বলল যে বিয়ে করে নে। তারপর মসজিদের হুজুর ডেকে বিয়েটা পড়িয়ে দেয়। কাজী নাকি আগামীকাল এসে বিয়ে রেজিস্ট্রি করবে, তারপর বিয়েটা হয়ে যায়। এর মধ্যে আবার
চাচা তো শালা সুমন্দি মিলে বাসর ঘরও সাজিয়ে ফেলেছে। সব টাকা মারার ধান্দা। কি আর করার, ওদের পয়সা দিয়ে বাসর ঘরে যেতে হবে। তারপর রাতের খাওয়া সেরে ওদের পয়সা দিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। কেমন একটু ভয় ভয় করছে, না জানি কি হয়। কি আর হবে সেটা আপনারাও জানেন আর আমিও জানি। নীলাঞ্জনা ঘোমটা দিয়ে বসে আছে। কাছে গিয়ে ঘোমটা সরিয়ে দেখি হেতি চোখ বুজে আছে। কিরে, ঘুমিয়ে গেছে নাকি? তাই ওর হাতে একটা চিমটি দিলাম। মা গো মা, জ্বলে গেল। এই ফাজিল এত জোরে কেউ চিমটি দেয়? দেখছিলাম এগুলো স্বপ্ন নাকি সত্যি। দেখি এই সব কিছু সত্য। আমি আমার মায়াবতীকে পেয়ে গেছি। তাই না, কিন্তু কথা হচ্ছে চিমটিটা আমাকে কেন দিলা? আচ্ছা, এত কিছু দিয়ে বসে আছো কেন? এত কাপড় দিয়ে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু কাপড় ছাড়া হয়তো আরো অনেক সুন্দর লাগবে। বদমাস। তুমি কি জানো এখন তোমাকে কতটা সুন্দর লাগছে? যেন তুমি অপ্সরা। বেশি হয়ে যাচ্ছে না? কোথায় না, তো সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এত স্বর্ণকার। আম্মু, মানে তোমার আম্মু নিয়ে এসেছে, তার একমাত্র ছেলের বউকে দিয়েছে। এখনো পড়ে আছে, খুলো খুলো। আমি তো তোমাকে দেখার জন্যই পড়ে আছি। আচ্ছা তুমি তাহলে খুলে দাও। কেমন একটা ভারী ভারী লাগছে, বেশ ওজন আছে মনে হচ্ছে, 4-5 ভরি তো হবেই। আচ্ছা এখন খুলে রাখো, না হলে আবার বাধা হয়ে দাঁড়াবে। না মানে হই আর কি। যা দুষ্টু। আচ্ছা ঠিক আছে, এখন খোলা শেষ। এখন শুধু পোশাক না, মানে তারপর নীলাঞ্জনাকে শুইয়ে দিয়ে ওর উপরে শুয়ে ঠোঁটের উপর ঠোঁট রাখতে রেসপন্স করে। কিছুক্ষণ লিপ কিস করে 2 গালে, তারপর কাঁধে কিস করলাম। তারপর আস্তে আস্তে ধুর মিয়া যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। বাকিটা ইতিহাস। এখন T20 ম্যাচ চলবে। পরের দিন সকালে নীলাঞ্জনার ডাকে ঘুম ভাঙল। নীলাঞ্জনার হাত ধরে টেনে বিছানায় ফেলে জড়িয়ে ধরলাম। না, এখন কোনো দুষ্টুমি না। ওঠো, উঠে ফ্রেশ হয়ে বাইরে এসো, নাস্তা করবা। এখন একটু জড়িয়ে ধরে শুয়ে থাকতে দাও। আচ্ছা তোমার দাদি বা নানি নেই? ওই 2 বুড়ি থাকলে তো আমার খবর ছিল। এতক্ষণ যেই লেভেলের মস্কারি করতো। না, নাই। আমার দাদা দাদি ছোট থাকতেই মারা গেছে, আর নানি বছর 2 আগে, আর নানা মারা যাওয়ার 1 বছর এখনো হয়নি। ও আচ্ছা, আমার দাদি বেঁচে নেই, কিন্তু নানি আছে। একটু সাবধানে থাকিও, না জানি বুড়ি আবার কি বলে। বুড়ির কথার ওজন ভালো, কিন্তু এমনিতেই ভালো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন ওঠো, নাস্তা করবা। আচ্ছা উঠছি। নীলাঞ্জনাকে 2টা কিস দিয়ে উঠে ওর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে এলাম। যেহেতু আমার শ্বশুর মশাই ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল, ওটা হলো, আর আমাদের বিয়ে রেজিস্ট্রি হলো। সেদিনের দিন থেকে পরের দিন সকালে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আসার সময় নীলাঞ্জনা একটু কান্না করলো না। কি মেয়ে দেখেছেন, কোনো দুঃখ নেই।